তোমার যা ইচ্ছে করো, আমি এসবের মধ্যে নেই, যাচ্ছি। শিখা সুমার হাত টেনে ধরে বলল, প্লিজ দিদি, প্লিজ আসো না আমার সাথে, নার্ভাস লাগছে খুব। সুমা মনে মনে বিড়বিড় করলো। তোমার নার্ভাস লাগছে আর আমার ভয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। সুমা চোখ বন্ধ করে বিরক্তিকর কণ্ঠে বলল, ওকে, কিন্তু এই শেষবার। আমি কিন্তু আর কখনো তোমার এমন কোনো আবদার রাখতে পারবো না। শিখা লাফিয়ে উঠে জড়িয়ে ধরল সুমাকে। লাভ ইউ দিদি, আর রাখতে হবে না, চলো আগে। প্রায় 2 ঘন্টা বসে থাকার পর সুমাদের সিরিয়াল আসলো। সুমা বসে বসে নাক খুঁজছে আর উসকুস করছে। এদিকে প্রেমিক পুরুষকে খুব কাছ থেকে দেখতে পাওয়ার উত্তেজনায় বুকের ভেতরে ধুকপুকানি বাজছে শিখার। দরজা ঠেলে প্রথম ভেতরে ঢুকলো সুমা, তার পেছনে ওকে দিয়ে শিখা এক পলক তানজিলকে দেখে নিল। তানজিল এক নজর তাকালো সামনের দিকে। সুমা চোখ বন্ধ করে ওড়না খামচে ধরলো তখনই, অথচ সাথে সাথে চোখ খুলে নিয়ে দেখলো তানজিলের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক, যেন সে এই প্রথম সুমাকে দেখলো। এক মুহূর্তে সুমার মনে হলো তার সামনে কোনো অন্য তানজিল বসে আছে। কি তার তাকানোর ধরন, চেহারা, এক্সপ্রেশন সবকিছু ভিন্ন। শিখে এগিয়ে গিয়ে সুমাকে টেনে চেয়ারে বসিয়ে নিজে একটি চেয়ারে বসলো। তানজিল কি যেন লিখতে লিখতে ব্যস্ততা দেখালো। হোয়াটস প্রবলেম? তানজিলের এই ছোট্ট জিজ্ঞাসাবাদক প্রশ্ন তীরের মতো বিপ্ল শিখার বুকে। প্রিয় মানুষের সবকিছুই বুঝি এত ভালো লাগার, এত প্রিয় হয়। এই যে স্বাভাবিক টোনের ক্ষুদ্র একটা শব্দের জন্য শিখার মনে অনুভূতির জোয়ার বয়ে দিয়েছে। শিখা মহৎসেনের মতো তাকিয়েছে তানজিলের মুখের দিকে। অপর দিক থেকে কোনো উত্তর না পেয়ে তানজিল কলম থামিয়ে দিয়ে আবারও তাকালো সামনের দিকে। কি সমস্যার জন্য এসেছেন, টেল মি। মিথ্যা কথা বলতে নারাজ সুমা, তাই চুপচাপ ঠোঁট কামড়ে চেয়ারে শক্ত হয়ে বসে আছে। শিখা একধানে তানজিলের দিকে তাকিয়ে রোবটের মতো করে রিনরিনিয়ে উত্তর দিল, পেটে ব্যথা? তানজিল ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কার? আমার। উত্তর দিল শিখা। তানজিল আর কিছু জিজ্ঞেস করলো না, প্রেসক্রিপশনে ফটাফট 2টো ওষুধের নাম লিখে শিখার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি আসতে পারেন। শিখা উত্তেজিত কণ্ঠে বলল, কেন, কিছুই তো চেক আপ করলে না? 1000 টাকা ভিজিট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, 2টো ওষুধের জন্য নাকি? তারপর তানজিলের দিকে হাত এগিয়ে দিয়ে বলল, অন্তত পার্স তো চেক করে দেখবেন ঠিক আছে কিনা। তানজিল শিখার বাড়ানো হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলল, পেট ব্যথার জন্য পালস চেক করতে হয় না। শিখার মুখটা পুরোপুরি চুপসে গেল। ছোট্ট করে বলল, ওহ। তখন আসতে পারেন। তানজিলের কথা শুনে ধপ করে উঠে বসলো সুমা। যত দ্রুত সম্ভব এই লোকটার সামনে থেকে কেটে পড়তে হবে। এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরোতে পারলেই হলো। দ্রুত চেম্বার থেকে বেরোনোর প্রস্তুতি নিতেই তানজিলের শীতল কণ্ঠে থেমে গেল পা। থামো। ভয় খামছে ধরল সুমার বুক। অন্যদিকে শিখার মুখের হাসি হলো দ্বিগুণ প্রসারিত। তানজিল শিখার দিকে তাকিয়ে বলল, তুমি যাও। তারপর সুমার দিকে তাকিয়ে বলল, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। ব্যাস হলো। শিখা ভাবলো হয়তো ডাক্তারবাবু তার সম্পর্কে কিছু বলবে, তাই দেরি না করে কি করে বেরিয়ে গেল দ্রুত। শিখা বেরোনো মাত্রই দরজা লক করে দিল তানজিল। নিশালো দৃষ্টিতে এগিয়ে গেল সুমার দিকে। সুমা চোখ বন্ধ করে পিছিয়ে যেতে যেতে দেওয়ালে ঠেকে গেল। তানজিল দেওয়ালে হাত রেখে চেপে ধরলো সুমার মুখামুখি। কি করে জানলে? সুমা ফট করে চোখ খুলে নিল। আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি? আমি যে আজ রাতে যাবো না তোমার কাছে। তো তুমি তার জন্যই তো আমার সাথে দেখা করতে চলে এলে। কি ব্যাপার বলো তো? আজকাল দেখছি আমাকে খুব বেশি মিস করো। মোটেও তেমন কিছু নয়, আমি তো এসেছি শিখার জন্য। তোমার কিছু একটা ভেবে বলল। আচ্ছা, শিখাকে আপনার কেমন লাগে? তানজিল চেপে ধরলো সুমার মুখ। এই ব্যাপার টপিক নিয়ে কোনো কথা বলতে চাইছি না এখন। আমার কেমন লাগা ভালো লাগা সবটা শ্যামকালো বধূকে ঘিরে। সুমা ছলছল চোখে বলল, তার মানে আপনি? সবটা জানি। নারীর শরীর নিয়ে খেলা পুরুষ নারীর মন বুঝতে 2 সেকেন্ড সময় ব্যয় করে না। আমার থেকেও শিখা বেশি সুন্দরী। তার চেয়ে বড় কথা, শিখা আপনাকে খুব বেশি ভালোবাসে। ভালো তো তুমিও বাসো, অথচ স্বীকার করছো না। যদি বলি শিখার থেকেও বেশি নয়? বেশি কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয়। আই মিন তোমার আর আমার ভালোবাসা মিলে গেলে এমনিতেও ডোজ ওভার হয়ে যাবে। আপনি খুব নির্লজ্জ পুরুষ। তানজিল ঠোঁট কামড়ে ধরল। যদি বলি বেহায়াও? ছাড়ুন, যেতে হবে। শিখাকে জবাবদিহি করতে হবে, নইলে। যাবে? তো থাকার জন্য এসেছে নাকি? তানজিল আর অপেক্ষা করলো না, নিজের অধর ছুঁয়ে দিল সুমার শ্যামকালো সর্বমুখ জুড়ে। লজ্জায় আড়ষ্ট হলো সুমার মুখশ্রী। ঠোঁট কামড়ে ধরলো অবাধ্য অনুভূতিতে বাধা দিতে, কিন্তু হলো না। অস্ফুট অজ্ঞানে বেরিয়ে এলো ছোট্ট একটি বাক্য, একটু জড়িয়ে ধরি। তানজিল ঠোঁট প্রশস্ত করে হাসলো। বিন্দুমাত্র অপেক্ষা না করে শক্ত করে জড়িয়ে ধরলো সুমার বদন। হেরে গেলে বধূ। তানজিল তালুকদারের এক বুক ভালোবাসার কাছে তোমার ক্ষুদ্র জেদ টিকতে পারলো না।
অনবরত তানজিলের ফোনে ফোন করে যাচ্ছে আলভি। ফোন সাইলেন্ট থাকার কারণে তানজিল খেয়াল করে উঠতে পারেনি। নিজের সমস্ত কাজ সেরে ফোন হাতে নিতেই তানজিল অবাক হলো। স্ক্রিনে আলভির এতগুলো মিস কল মানে গুরুতর কোনো বিষয়। দ্রুত হাতে আলভিকে কল ব্যাক করলো তানজিল। ফোন রিসিভ করে ওপাশ থেকে শোনা গেল আলভির কর্কশ কণ্ঠ। কোথায় ছিলি তুই? কতগুলো ফোন দিয়েছি, হিসাব আছে? সরি ব্রো, ফোন সাইলেন্ট থাকার কারণে শুনতে পাইনি। আই ফাক ইউর এক্সকিউজ। কত বড় সুযোগ মিস হয়ে গেল জানিস? কি হয়েছে সেটা বল। আমি আমার অফিসে থেকে বাড়ির সিসি ফুটেজে নজর রাখছিলাম। আজ আবারও সেই পাগল ওরফে ডক্টর স্মিথ আমাদের বাড়ির গেটের কাছে এসেছিল। আমার আসাতে লেট হবে বলে তোকে কল দিলাম। তো যেতে জাস্ট 10 মিনিটের ব্যাপার ছিল, হয়তো ধরেও ফেলতে পারতি। আলভির কথা শুনে তানজিল ধপ করে উঠে দাঁড়ালো। প্রচন্ড রাগে লাথি মারল চেয়ারটি। রাখ, আমি দেখছি। কল কেটে দ্রুত ফোন করলো আব্রাহামের কাছে। একবার রিং হয়ে কেটে যাওয়ার পর দ্বিতীয় কলে রিসিভ করলো আব্রাহাম। আব্রাহামকে কিছু বলার সুযোগ না দিয়ে তানজিল অনর্গল নিজের প্রয়োজনীয় কথা বলতে শুরু করলো। আমি তোকে একটি স্কেচ পাঠাচ্ছি। 24 ঘন্টার মধ্যে লোকটাকে আমার চাই। দরকার হলে তোর পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দে। 24 ঘন্টা মানে 24 ঘন্টা। কিন্তু কে এই লোক ভাই? কেন ধরবো? যেটা বলেছি সেটা কর, সব জানতে পারবি। বলেই ফোন কেটে দিয়ে নিজের ইজি চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসলো তানজিল। দু আঙুলের মাঝে কলম ঘুরিয়ে কি যেন ভাবতে লাগলো গভীরভাবে। বেলা 12টা বেজে গিয়েছে। সুমার শিখা বেঘরে ঘুমোচ্ছে এখনো। ওঠার কোনো নামগন্ধই নেই। উঠবেই বা কি করে? কাল সারা রাত শিখা তানজিল করতে করতে মাথা খেয়েছে। না নিজে ঘুমিয়েছে, না সুমাকে ঘুমাতে দিয়েছে। এই মেয়েটা তানজিলকে এত কেন ভালোবাসে সুমা ভেবে পায় না। শিখার ভালোবাসা যতটাই শুদ্ধতম গভীর হবে, ততই যে শিখার কষ্ট তরতর করে বাড়বে। কারণ দিন শেষে তানজিলের সব পরিচয়ের ঊর্ধ্বে সবচেয়ে বড় পরিচয় তানজিল তালুকদার সুমার হাজবেন্ড। এই পরিচয়টা সুমা এড়িয়ে যেতে চাইলেও হয়ে ওঠেনি কখনো, কারণ তানজিলের উপর সেও যে দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন। এদিকে বোন হিসেবে শিখাকেও যে সুমা বড্ড ভালোবেসে ফেলেছে, কি করে জেনে শুনে শিখাকে কষ্ট দিবে সুমা। বাড়ির ডেকোরেশনের কাজ চলছে দুপুর থেকে। সন্ধ্যাবেলা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। লোকগুলো খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে। পূজা ব্যানার্জি একেবারের জন্য আজ নিচে নামেনি। মনে মনে সে সুমার উপর বড্ড ক্ষেপে আছে। একটু সুযোগ পেলেই হামলে পড়বে সুমার উপর। সন্ধ্যা 7টা বেজে 40 মিনিট। বাড়িতে গেস্টরা অলরেডি চলে এসেছে। শিখা সেই কখন থেকে দরজা বন্ধ করে সুমাকে সাজাতে ব্যস্ত সময় পার করছে। সুমা বিরক্তিতে উসখুস করছে কেবল। নাছরবান্দা বোনের হাত থেকে আস্তার কিছুতেই নিস্তার নেই। শিখা হলদে রঙের একটি গাউন পরে নিচে নেমে এসেছে নাচতে নাচতে। এদিক সেদিক তদারকি করছে অভিভাবকের ভঙ্গিমায়। হঠাৎ পেছন ঘোরার সময় নিজের ছোট্ট শরীর ধাক্কা খেল কোনো এক মাস্ক পরা উচ্চ লম্বা পুরুষের চওড়া বুকের সাথে। লোকটির হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসের পুরোটা ড্রিঙ্কস গিয়ে পড়লো শিখার ড্রেসের উপর। শিখা অনুনের স্বরে সরি বলতে গিয়ে থেমে গেল একজোড়া জোর ভুরুর দিকে তাকিয়ে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ডাক্তারবাবু না? তানজিল হেসে উত্তর দিল, ইয়া, হাউ আর ইউ প্রিটি গার্ল? শিখা গদগদ কণ্ঠে বলল, ভালো, আপনাকে দেখার পর আরো ভালো লাগছে। তানজিল আর দাঁড়িয়ে না থেকে শিখাকে এড়িয়ে চলে যেতে নিয়ে একটু থেমে গিয়ে বলল, ড্রেসটা চেঞ্জ করে নিও, ভিজে গিয়েছে। শিখা দৌড়ে চলে গেল উপরে নিজের ঘরে। মনে মনে খুশির জোয়ার, ঠোঁট জুড়ে উপচে পড়ছে সুখের হাসি। দুরু দুরু বুকের ধুকবুকানি একটা কথাই বলছে, তোর ডাক্তারবাবু তোকে দেখতে এসেছে পাগলি, শুধু তোকে। কর্নারের চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে সুমা। আস্থার জীবন নতুন পরিচয় পেতে যাচ্ছে। তার নাম বাবার পরিচয় পরিচিত হবে। যে চুনোপুটি মেয়েকে একটা পিঁপড়েরও চেনার কথা নয়, সেই মেয়েকে এখন সবাই চিনবে। ভাবতে অস্বস্তি ফিল হচ্ছে খুব। সব অতিথিদের অপেক্ষায় প্রহর শেষ করে শেখর ব্যানার্জি স্টেজে উঠলেন। প্রথমে সবাইকে স্বাগতম জানিয়ে উপস্থাপন করলেন নিজের জীবনের সামান্যতম অ্যাচিভমেন্টের গল্প। তারপর গলা ছেড়ে অ্যানাউন্স করলেন তার বড় কন্যা অরূপে ব্যানার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার সুমার নাম। সবাই করতালির মাধ্যমে সুমাকে স্বাগতম জানালো। ব্যানার্জি স্টেজ থেকে নেমে গিয়ে সুমার হাতে হাত রেখে স্টেজে নিয়ে দাঁড় করালো সম্মানের সহিত। সুমা ব্যানার্জি আমার বড় মেয়ে। আমার কাছ থেকে অনেকটা দূরে থাকার কারণে আপনাদের সাথে পরিচয় করানো হয়নি। আজ আমার মেয়ে ফিরে এসেছে। আমার ইন্ডাস্ট্রি এবং হসপিটালের ভবিষ্যৎ কর্ণধরকে অবশ্যই সবাই সম্মানের সাথে সাদরে গ্রহণ করবেন। একটু থেমে শেখর ব্যানার্জি অ্যানাউন্স করলেন শহরের নামকরা ব্যবসায়ী রায়হান হাওলাদারের নাম। রায়হান বাবা, এদিকে আসো। রায়হান নিজের অর্ধেক খাওয়া ড্রিঙ্কসের গ্লাস রেখে এগিয়ে গেল ব্যানার্জির কাছে। শেখর ব্যানার্জি এবার গলা ছেড়ে আরো একটি খবর অ্যানাউন্স করলেন। আপনারা জেনে খুশি হবেন, রায়হান হাওলাদারের সাথে আমার বড় কন্যা সুমার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। বাবার মুখে এমন বাক্য শুনে সুমা পা ভেঙে একটু টলে গেল। চোখ দুটো ভরে এলো চলে। শেখর ব্যানার্জি থেমে নেই। উচ্ছ্বসিত কণ্ঠে অ্যানাউন্স করে দিলেন সুমার এঙ্গেজমেন্টের খবর। আমি চাইছি
আপনাদের সবাইকে সাক্ষী রেখে রায়হান বাবা আমার মেয়েকে রিং পরিয়ে দিই। তারপর রায়হানের দিকে তাকিয়ে বলল। কি বাবা, তুমি প্রস্তুত তো? রায়হান ঠোঁট প্রশস্ত করে হেসে বলল। আমি কি কখনো আপনার অবাধ্য হয়েছি আঙ্কেল? তারপর নিজের পকেট থেকে একটি বাক্স বের করে সোমার দিকে এগিয়ে তাকিয়ে বলল। আই এম রেডি আঙ্কেল। শেখর এবার সোমার মাথায় হাত রেখে বলল। তোমাকে বলেছিলাম না মা, তোমার জন্য সারপ্রাইজ আছে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? তোমার জন্য আমি বেস্ট একজনকে বাছাই করে নিয়েছি। সোমা ছলছলে চোখে বাবার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় জড়িয়ে জড়িয়ে বলল। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, এই ব্যর্থ বাবার দায়িত্বটুকু পালন করতে দাও। সুমা বাবার অনুরোধের প্রেক্ষিতে চেপে আসা গলায় আরেকটি কথাও উচ্চারণ করতে পারল না। সুমার নীরবতাকে সম্মতি ভেবে রায়হান এগিয়ে এলো রিং পরানোর জন্য। সুমা খামচে ধরলো নিজের সফেদ গাউন। সে নিজেই কিছুতেই নিজের হাতে এই রিং এর স্থান দিতে পারবে না, কিছুতেই নয়। অনেকক্ষণ রায়হান হাত বাড়ানোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকার পর যখন দেখলো সুমা হাত বাড়াচ্ছে না, শেখর ব্যানার্জি এগিয়ে গিয়ে সুমার গুটিয়ে রাখা হাত এগিয়ে ধরলেন। সুমার ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে রইল কেবল। কপালের সন্ধিক্ষণে জমেছে বিন্দু বিন্দু ঘাম। চাপা কষ্টে নেতিয়ে এসেছে শরীর। মনের বিরুদ্ধে কিভাবে কোনো পরপুরুষের হাতে রিং পড়বে। চোখের সামনে ভেসে উঠল তানজিলের মুখ। আরো বেশি দমনে মুচড়ে আসলো জীর্ণ শীর্ণ বুক। কিন্তু শেষ মুহূর্তে উৎসুক অতিথিদের অবাক করে দিয়ে সোমার পেছন থেকে শক্ত পুরুষালী হাত চেপে ধরলো রায়হানের হাত। এমন ভাবে মুচড়াতে লাগলো, রায়হান সামলাতে না পেরে হাত থেকে রিংটি ফেলে দিল। শেখর ব্যানার্জির উজ্জ্বল মুখ মুহূর্তেই রক্তলাল হয়ে গেল। প্রচন্ড রাগে চেঁচিয়ে উঠল। তানজিল! এই একটি শব্দ ভেতর থেকে নাড়িয়ে দিল সুমাকে। আটকে গিয়ে পেছনে তাকালো ভয়াতুর দৃষ্টিতে। তানজিল নিচের ঠোঁটে মিডল ফিঙ্গার রেখে শেখর ব্যানার্জিকে ইশারা করলো। তারপর আগ্নেয়গিরির মতো ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে ঘুরে দাঁড়ালো সুমার মুখোমুখি। পুরো বাড়ি ভর্তি অতিথিদের সামনে করে বসলো এক অযাচিত কাজ। নিজের ঠোঁট যুগল দিয়ে দখল করে নিল সুমার ঠোঁট। সমস্ত রাগ যে তুগড়ে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়লো। সুমা একমাত্র তার একান্ত ব্যক্তিগত সম্পদ। অন্ধকার ড্রয়িং রুমের লাইটিং এর আলোর বর্ষণ হচ্ছে স্যুট বুট পরিহিত ফর্মাল ড্রেস আপের একজন সুপুরুষ এবং সফেদ গাউন পরিহিত এক মেঘকন্যার উপর। দুহাতে আঁকড়ে ধরা কোমর আর ওষ্ঠ যুগলের মিলন সব মিলিয়ে এক দমবন্ধকর পরিস্থিতি তৈরি করেছে। মধ্যবয়স্ক সদস্যরা করছে কানাঘুষা, ইয়াং ছেলে মেয়ে দিচ্ছে করতালি। পাকা বাচ্চাগুলো দু হাতে চোখ বন্ধ করে আঙুলের ফাঁক গলিয়ে দেখছে তানজিলা সুমার অন্তরঙ্গ মুহূর্ত। অপরদিকে সাংবাদিকরা তো উঠে পড়ে লেগেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার জন্য। হয়তো কাল সকালের হেডলাইন প্রস্তুতের জন্য এত প্রচেষ্টা। শেখর ব্যানার্জির রাগ এবার আকাশচুম্বী। চরম পর্যায়ে পৌঁছে তেড়ে আসলো তানজিলের দিকে। নিজের হবুবের সাথে এমন ব্যবহার মেনে নিতে না পেরে রায়হানও তেড়ে এসে তানজিলকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। এমন বিব্রতকর পরিস্থিতি দেখে শেখর ব্যানার্জির গার্ডরা দ্রুত স্টেজে উঠে আসে। সবাই মিলে তানজিলকে সুমা থেকে আলাদা করার জন্য এক প্রকার জবরদস্তি করতে থাকে। প্রায় 15 মিনিটের মাথায় তানজিল সুমাকে ছেড়ে দেয়। সুমা ছাড়া পেয়ে হাঁপানি রোগীর মতো হাঁপাতে থাকে। তানজিলের হাত ধরে টানতে থাকা সবাইকে এক প্রকার ছাড়া মেরে সরিয়ে দিয়ে নিজের ব্লেজার ঠিক করে নিল তানজিল। শেখর ব্যানার্জির রাগে ক্ষোভে দুহাতে টেনে ধরল তানজিলের কলার। নিজেকে লাগাম দাও তানজিল, ও আমার মেয়ে হয়। তানজিল বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের কার্নিশ মুছে বলল। সো হোয়াট? সুমা আপনার মেয়ে হওয়ার আগেই তানজিল তালুকদারের ওয়াইফ মিসেস তালুকদার। অফ হোয়াইট রঙের একটি লেহেঙ্গা পরে নতুন করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচে নেমে এসেছে শিখা। ক্ষুদ্র মনে তার উপচে পড়ছে সুখের অনুভূতি। ঠোঁটের কোণে ঝুলছে নিদারুণ হাসি। অথচ সব অনুভূতি এক নিমিষে মিথ্যা হয়ে গেল প্রিয় স্বপ্নের মানুষ। প্রেমিক পুরুষের ধারালো কণ্ঠে প্রতিফলিত হওয়া একটি বাক্যে। এত যেন কোনো বাক্য নয়, ধারালো কোনো ছুরিঘাত, যেটা সরাসরি শিখার বুকের বাপাসটায় গিয়ে বিঁধেছে। সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে সেই ক্ষতের বিষ। মস্তিষ্ক থেমে থেমে বারবার উচ্চারণ করছে, সুমা তানজিল তালুকদারের ওয়াইফ মিসেস তালুকদার। শিখা দুহাতে নিজের কান চেপে ধরলো। এই জঘন্য সত্যিটা তার সহ্য সীমার বাহিরে। চেঁচিয়ে উঠল যন্ত্রণায়। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বলতে বলতে শিখা লুটিয়ে পড়লো ফ্লোরে। মুহূর্তে বাড়ির শান্তিপূর্ণ পরিবেশে কোলাহল তৈরি হয়ে গেল। পারিবারিক ঝামেলা এড়াতে অতিথিরা যার যার মতো করে চলে যেতে শুরু করলো। পূজা ব্যানার্জি দৌড়ে গিয়ে মেয়েকে বুকের সাথে চাপড়ে ধরে কাঁদতে লাগলেন। এমন পরিস্থিতিতে সুমাও চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না। দৌড়ে গিয়ে বসলো বোনের পাশে। সুমাকে আসতে দেখে পূজা পুরোপুরি খেপে গেলেন। সুমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজখাই কণ্ঠে চেঁচিয়ে উঠল, কাল সাপ কোথাকার! আমার খেয়ে আমার পরে আমারই এত বড় সর্বনাশ করলি! একদম আমার মেয়ের কাছে আসবি না বলে দিলাম। সুমাকে ফেলে দেওয়ার ব্যাপারটা তানজিলের নজরবন্দি হলো। সঙ্গে সঙ্গে এসে নিজের বাহু ধরে আগলে নিল সুমাকে। পূজা ব্যানার্জি দেখে আঙুল উঁচিয়ে বলল, খবরদার মিসেস ব্যানার্জি, আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার মতো ভুল করার কথা মাথায়ও আনবেন না। কড়া গলায় আরো কিছু বলার আগেই ফোন বেজে উঠল তানজিলের। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আব্রাহামের কণ্ঠ ভেসে এলো, স্কেচের লোকটাকে খুঁজে পেয়েছি তানজিল। তানজিল শক্ত মুখের আদল নরম হয়ে এলো অমনি। আরবিল ফ্ল্যাটে নিয়ে আয়, আমি আসছি।
ফোন কেটে সোমার দিকে শীতল দৃষ্টিতে চাইলো তানজিল। সোমার গালে আদুরে হাত রেখে বলল, জাস্ট আজকে রাতের জন্য এদের সাথে থেকে যাও, কাজ শেষ করে তোমাকে নিতে আসবো আমি। সোমা মুগ্ধ হয়ে ফেল করে তাকিয়ে আছে কেবল। কিছুক্ষণ আগে যে মানুষটা চোখে অগ্নিবর্ষণ হচ্ছিল, অথচ তার বেলায় মানুষটা পুরোপুরি পাল্টে গেল তার দৃষ্টিভঙ্গি। এত কেন ভালোবাসলো লোকটা? কি আছে তার মতো কালো একটা মেয়ের মধ্যে? এই সুন্দর মানুষটার কোনো তাকেই ভালোবাসতে হলো? ভাবনা ছেদ ঘটালো তানজিলের রাগান্বিত কণ্ঠে। আজকে রাতের জন্য আমার সবচেয়ে দামি সম্পত্তি আপনার কাছে আমানত রেখে গেলাম। যদি আমার আমানতের তিল পরিমাণ খেয়ানত হয়, তবে তানজিল তালুকদারের সবচেয়ে ভয়ঙ্কর রূপের সম্মুখীন হতে হবে বলে দিলাম। ইটস নট এ রিকোয়েস্ট, ইটস এ ওয়ার্নিং। শেখর ব্যানার্জিকে এক প্রকার থ্রেট দিয়ে তানজিল বেরিয়ে গেল নিজের কাজে। সন্ধ্যা হতে না হতে মিষ্টি কাপড়ের টুকরো আর সুই সুতো নিয়ে বসেছে। খুব মন দিয়ে নিজের কাজ করছে ব্যস্ত হাতে। সাদা কাপড়ের উপর সুই সুতো দিয়ে লিখছে আলভি আর তার নাম। আলভি নিজের কাজ রেখে আর চোখে দেখছে মিষ্টিকে। ঠোঁটে ঝুলছে প্রশান্তির হাসি। মিষ্টি যে তার জন্য মনোযোগ দিয়ে রুমাল তৈরি করছে, সে দৃশ্য জড়িয়ে দিচ্ছে চোখ। হঠাৎ মোবাইলের স্ক্রিনে টং টং শব্দ করে ভেসে উঠল তানজিলের পাঠানো মেসেজের নোটিফিকেশন। দ্রুত তোর ফ্ল্যাটে যা, আব্রাহাম ডক্টর স্মিথকে নিয়ে আসছে। আলভি লাফিয়ে উঠল এক প্রকার। ডান হাতে ল্যাপটপ বন্ধ করে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল মোবাইল। কোনো কথা না বলে হাঁটা ধরল বাইরের দিকে। আলভির এমন তাড়াহুড়ো দেখে অবাক হলো মিষ্টি। রাত 9টা বেজে এসছে, কোথায় যাচ্ছিস এখন? কাজ আছে, ফিরতে দেরি হলে ঘুমিয়ে পড়িস। আলভি বেরিয়ে গিয়ে দরজা চাপাতে বলল। ডক্টর স্মিথকে একটি চেয়ারে বসিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে আলভি আর তানজিল। মনের মধ্যে হাজারটা প্রশ্ন, ঠিক কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। কিন্তু তানজিল অধৈর্য, এত ভাবাভাবির সময় নেই। আপনি ডক্টর স্মিথ তালুকদার? ডক্টর স্মিথ চিবুক নামিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তানজিল এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসলো স্মিথের নিকট। তারপর দুহাতে আঁকড়ে ধরলো স্মিথের হাত। ভাঙা কণ্ঠে বলল, আপনি আমার বাবা? প্লিজ বলুন, একবার অন্তত বলুন। ছোট থেকে বাবা রাখতে পারেনি, বাবা রাখতে না পারার পিপাসায় বুকটা খা খা করছে। প্লিজ সত্যিটা বলে এই বুকের পিপাসা মিটিয়ে দিন। ডক্টর স্মিথ আর চুপ করে থাকতে পারলেন না। হাউমাউ করে কেঁদে উঠলেন তানজিলকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এক অযোগ্য পিতা। তানজিল মুহূর্তেই যেন বাচ্চা হয়ে গেল, ফিরে গেল তার শৈশবে। বাবাকে জড়িয়ে ধরে নিজেও চোখের পানি ছেড়ে দিল। পাথরের বুকে হঠাৎ করে শুরু হলো বর্ষণ। বাচ্চামো কণ্ঠে বলল, আপনি বেঁচে থেকেও কেন দূরে ছিলেন বাবা? কি এমন কারণে নিজের এমন অবস্থা বানালেন? তারপর একটু থেমে দ্রুত ম্যানিব্যাগ থেকে একটি পাসপোর্ট সাইজ ছবি বের করে বলল, আমার বোন কোথায় বাবা? এই ছবি রুবাইশা নামের তো আমার একটা বোন থাকার কথা। আমার বোনকে কেন দূরে সরিয়ে রাখলে বাবা? রুবাইশার কথা উঠতেই ডক্টর স্মিথের কান্নার বেগ বেড়ে গেল। কণ্ঠ থেকে বের হলো না আর একটা শব্দ। তানজিল আবার এগিয়ে গেল তার কাছে। সত্যিটা বলুন বাবা, রুবাইশা কোথায়? আর আপনারই বা এমন অবস্থা কেন? আমেরিকায় তখন পার্কিনসন্স ডিজিজ খুব বেড়ে গিয়েছিল। অথচ এ রোগের অ্যান্টিডট কেউই বানাতে পারছিল না। আমি প্রায় 80% আশা নিয়ে এই রোগের সমাধান বের করি, কিন্তু সরকার মাঝপথে আমার এক্সপেরিমেন্ট বন্ধ করে দিল। আমি তখন চরম হতাশায় ভুগতে থাকি। এদিকে রাবিয়া আবার সন্তান সম্ভাবনা হয়। আমি তার নিরাপত্তার জন্য তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলাম। রুবাইশাকেও পাঠাতে চেয়েছিলাম, কিন্তু রুবাইশা আমাকে ছেড়ে দিতে চায়নি। প্রথমে না যাওয়ার কারণটা আমি পরে জানতে পারি, রুবাইশা আমেরিকান এক ছেলের সাথে প্রণয়ের সম্পর্ক শুরু করেছে। আমি জেমসের সাথে দেখা করি, কথা বলি। আমার কাছে জেমসকে খুব ভালো লাগে। বেশি ভালো লেগেছে রুবাইশার প্রতি তার ভালোবাসা দেখে। আমি রুবাইশাকে প্রশ্রয় দিলাম খানিকটা। ভালোই কেটে গেল কয়েকটি মাস, কিন্তু তারপরে জীবনে নেমে আসা চরম বিপর্যয়। যখন রুবাইশা আর জেমসের সম্পর্ক গভীর থেকে গভীরতম, ঠিক তখনই জেমসের পার্কিনসন্স ডিজিজ ধরা পড়ে। এই খবর শুনে রুবাইশা পায়ে পাগল হয়ে যায়। সে কিছুতেই জেমসকে হারাতে চায় না, তার জন্য যা করতে হয় করবে। এদিকে জেমসের অবস্থা খারাপ হতে থাকে। জেমস ধীরে ধীরে প্যারালাইজ হয়ে যেতে শুরু করে। রুবাইশা আমার কাছে এসে জেমসের প্রাণ ভিক্ষা চায়, তাকে ঠিক করে দিতে হবে বলে, এই রোগের ওষুধ বানাতে বলে। কিন্তু আমি তো ছিলাম অসহায়। যেখানে আমেরিকান সরকার এটিকে নিষেধ করার ঘোষণা দিয়েছে, সেখানে আমি কি করে বেআইনিভাবে এই এক্সপেরিমেন্ট শুরু করি। তারপর এই এক্সপেরিমেন্টের জন্য মেয়ে দরকার, যার শরীরে আমি আমার তৈরিত ডিএনএ স্থাপন করতে পারবো। জেমসের অবস্থা আরো অবনতি দেখে
রুবাইশা সিদ্ধান্ত নিল তার শরীরে সে এক্সপেরিমেন্ট করবে। রুবাইশার এমন সিদ্ধান্ত আমি নাকচ করে দেই, কারণ এই এক্সপেরিমেন্টের ফলাফল কি হবে তা আমি নিজেও জানি না। কিন্তু রুবাইশা নাফরবান্দা, জেমসকে বাঁচাতে এসে মরতেও রাজি, যে কোনো রিস্ক নিতে রাজি। কিন্তু আমি বাবা হিসাবে তো আর মেয়ের জীবন সংকটে ফেলতে পারি না, তাই আমি কিছুতেই রাজি হইনি। রুবাইশা আমাকে রাজি করাতে না পেরে সুসাইড করার চেষ্টা করলো। আমি আর রাজি না হয়ে থাকতে পারলাম না। শুরু করলাম এক্সপেরিমেন্টের কাজ। কালেক্ট করলাম প্রয়োজনীয় 3টে ভিন্ন ভিন্ন ডিএনএ। মানুষের ডিএনএর জন্য রুবাইশা সাজেস্ট করলো জেমসকে, যেহেতু সে গর্ভধারণ করবে সেহেতু এটা যেন তার আর জেমসের সন্তানই হয়। তার কথা মতোই শুরু করলাম কাজ। জেমসের ডিএনএর সাথে কালেক্ট করলাম আরও 2টো ডিএনএ। বিষাক্ত সাপ এবং নেকটুয়ের ডিএনএ নিয়েই 3জনে মিলে বাংলাদেশে চলে এলাম। আমি রাবিয়ার সাথে দেখা করার কথা বললে রুবাইশা বারণ করে দেয়, কারণ রাবিয়া কিছুতেই রুবাইশাকে এই এক্সপেরিমেন্ট করতে দিবে না। তাই আমি কোলাহল থেকে দূরে চলে যাই। রাবিয়ার গ্রামের বাড়ি নবাবপুরে। সেখানে নিজের মতো করে ছোট্ট একটা ল্যাব বানিয়ে শুরু করে দেই এক্সপেরিমেন্ট। 3টে ডিএনএর সংমিশ্রণ করে প্রতিস্থাপন করার পর সবকিছু স্বাভাবিক ছিল 6 মাস। আমি নিজের মতো করে সেখানেই জেমসের প্রয়োজনীয় চিকিৎসা করতে থাকি। কিন্তু এক রাতে আমাদেরকে আশাহত করে জেমস মারা যায়। রুবাইশা এবার উন্মাদ হয়ে যায়, কি করবে না করবে ভেবে পায় না। তখন থেকেই অতিরিক্ত মানসিক স্ট্রোকের কারণে রুবাইশা বিছানায় পড়ে যায়। তার পেটে যত বাড়তে থাকে ততই তার অবস্থা খারাপ হতে থাকে দিনকে দিন। আমি অসহায় পিতা মেয়ের এমন অবস্থা নিজ চোখে দেখতাম আর চোখের পানি ফেলতাম। একদিন রাতে রুবাইশা প্রসব বেদনা ওঠে। ব্যথার সাথে সাথে তার সমস্ত শরীর নীল বর্ণ হতে শুরু করে। আমি উপায় না পেয়ে দিক বেদিক শূন্য হয়ে গ্রামের একজন দায়ী বুড়োকে খবর দেই। তিনি এসে অনেক কষ্টে বাচ্চার প্রসব করায়। আমি বাইরে দাঁড়িয়ে কেবল আল্লাহকে ডাকতে লাগলাম, কিন্তু আল্লাহ তাআলা সেদিন আমার সহায় হলো না। আমার রুবাইশা মা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা করে নিঃস্ব বানিয়ে চলে গেল। আমাকে উপাধি দিয়ে গেল এক অপরাধী বাবার। দায়ী বুড়ির কোলে নীলবর্ণ এক মৃত সন্তান দেখে আমি ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম। কাপা হাতে কোলে নিলাম আমার মেয়ের দিয়ে যাওয়া শেষ চিহ্নকে। কি করব কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। নিজের কোলে নবজাতক বাচ্চাকে শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট যার জন্য আমার মেয়েকে সারা জীবনের মতো হারাতে হলো। আমি রাগে ক্ষোভে মৃত নীলবর্ণ বাচ্চাটিকে ফেলে দিয়ে আসলাম ডোবার পারে। নিজে একা একা সারলাম মেয়ের জানাজা নামাজ। তারপর আমার আদরের রুবাইশা মাকে শুইয়ে দিয়ে এলাম মাটির ঘরে। মেয়েকে হারিয়ে আমার আর বাঁচার ইচ্ছে হলো না। সিদ্ধান্ত নিলাম সুসাইড করব। ঘরের সিলিং ফ্যান বাঁধালাম রুবাইশার গায়ে জড়ানো ওড়না। ফাঁস লাগানোর তোড়জোড় করতেই বাইরে থেকে ভেসে এলো গ্রামের লোকজনের চেঁচামেচির আওয়াজ। তার সাথে ভেসে এলো কোনো এক বাচ্চার চিৎকারের শব্দ। আমি দৌড়ে চলে গেলাম বাইরে। গ্রামের মানুষের পিছু নিতে গেলাম ওয়াহিদ বাড়িতে। সেখানে গিয়ে ওবায়দুল ওয়াহিদের কোলে আমার ফেলে আসা সেই নীলবর্ণ ছোট্ট বাচ্চাটাকে দেখে কেঁপে উঠল শরীর। কোথায় সে নীলবর্ণ, শরীর কোথায়, কি সব স্বাভাবিক। এ যেন স্বাভাবিক এক মানব সন্তান। স্মিথের কথা শুনে আলবি হাঁটু ভেঙে বসে পড়ল, আহত কণ্ঠে বলল, তাহলে আপনি বলতে চাইছেন আমি আপনার মেয়ে রুবাইশার এক্সপেরিমেন্টাল সন্তান? স্মিথ আর কিছু বলে কাঁদতে থাকে অনবরত। তানজিল নিজের শক্ত হাতে থাবা মারে ইটের দেওয়ালে। আপনি এত বড় একজন ডক্টর হয়ে কি করে করতে পারলেন এটা? আপনি জানেন আপনার এক্সপেরিমেন্টে কত পরিমাণ ভুল ছিল? না জেনে একটা ভুল এক্সপেরিমেন্টের জন্য আমার বোনের জীবনটা শেষ করে দিলেন। আমার স্বাভাবিক জীবনটাও যে শেষ হয়ে গেল তানজিল। আমি কি, আমার অবস্থা ঠিক কি হতে পারে? যে আমাকে বানিয়েছে সে নিজেও জানে না। বুঝতে পারছিস আমার ফিউচার কতটা ভয়ঙ্কর? ডক্টর স্মিথ আবার বলতে শুরু করলেন, তোমাকে পুরো স্বাভাবিক দেখে আমার মাথা ঘুরে গেল। তোমাকে নিয়ে এবার এক্সপেরিমেন্ট শুরু করলাম গবেষণা। তারপর জানতে পারলাম তোমার 30 বছর পূর্ণ হলে তোমার মধ্যে সিমটম দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তানজিল ভাবুক কণ্ঠে বলল, আজ কত তারিখ আলবি? আলবি ভেজা কণ্ঠে উত্তর দিল, 18/6/2024। তার মানে কাল আমার জন্মদিন।
আর কালই আমার সাথে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। তানজিল চেপে ধরলো আলভির কাঁধ। আমি তোর কিছু হতে দিব না আলভি। অথচ তুইও জানিস না আমার সাথে ঠিক কি হতে যাচ্ছে। হঠাৎ করে উঠে বসলো আলভি, কি মনে করে ডক্টর স্মিথকে প্রশ্ন ছুড়ল আবারও। ডক্টর স্মিথ বড় করে নিঃশ্বাস ছাড়ল। মনে আছে মিস্টার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পর তুমি মিস্টারকে ব্লাড দিয়েছিলে, অথচ তুমি জানতেও না তোমার রক্ত কোনো স্বাভাবিক মানুষের রক্ত নয়। অর্থাৎ তোমার শরীরের রক্ত স্বাভাবিক থাকলেও বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তের প্রক্রিয়ায় ভিন্নতা তৈরি হচ্ছিল ধীরে ধীরে, আর সেই রক্ত তুমি মিষ্টিকে ডোনেট করেছো। তার মানে আপনি বলতে চাইছেন আবার রক্তে মিষ্টির ক্ষতি হতে পারে? ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই তোমাকে রেখে ওর পিছু নিয়েছিলাম আমি। এক রাতে তোমাকে ঝামেলার কারণে তারা গ্রাম ছাড়তে যাচ্ছিল, কিন্তু ছাড়া হয়ে ওঠেনি। মাঝপথে পুলিশ অফিসার তার বাবা মাকে খুব বাজেভাবে হত্যা করে। চোখের সামনে নিজের বাবা মায়ের এমন নির্মল হত্যাকাণ্ড দেখে মানসিক ভারসাম্য হারায় মিষ্টি, আর সেখান থেকে উদ্ধার করে আমি তাকে মেন্টাল হাসপাতালে রেখে দেই। দীর্ঘ 5 বছর কেটে যাওয়ার পর একদিন তার খবর নিতে গিয়ে শুনি তার নাকি সব মনে পড়ে গিয়েছে এবং সে হাসপাতাল থেকে চলেও গিয়েছে। ব্যানার্জি বাড়িতে আজকাল রাত্রির মতো ভয়ঙ্কর একটি রাত অতিবাহিত হচ্ছে। শিখা উম্মাদের ন্যায় আচরণ করছে শুধু, সুমাকে আক্রমণ করতে আসছে বারবার। কেন এমন করলে দিদি? তুমি জানো না ডাক্তারবাবুকে ছাড়া আমি বাঁচবো না? কেন করলে এমন? আমার ডাক্তারবাবুর জীবন থেকে সরে যাও তুমি। আমার ডাক্তারবাবুকে ফেরত দাও। মরে যাবো দিদি, মরে যাবো আমি। পূজা মেয়েকে কিছুতেই শান্ত করতে পারছে না। শিখা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। হো মামুনি, তুমি কিছু বলো না। আমার ডাক্তারবাবু শুধু আমার। আমি ডাক্তারবাবুকে না পেলে সব শেষ করে দেব বলে দিলাম। সুমা ছুটে আসে বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু তার আগে ঠাস ঠাস চর বসিয়ে দেয় পূজা। তোমাকে কতবার বলতে হবে আমার মেয়ের আশেপাশে আসবে না, আর আমার মেয়েটাকে শেষ করে দিলে একেবারে। গালে হাত রেখে সুমা ছল ছল চোখে বাবার দিকে চাইলো। শেখর ব্যানার্জি দুই মেয়ের এমন অবস্থা দেখে নির্বাক। নিজের এত বড় শত্রুর জন্য নাকি দুই বোনের মধ্যে দ্বন্দ্ব ভাবতেই কেমন লাগছে তার। এদিকে শিখা থেমে নেই, অনবরত চিৎকার করে কাঁদতে লাগলো ডাক্তারবাবুর জন্য। পূজা সহ্য করতে পারলো না আদরে মেয়ের এমন দুর্দশা। শিখাকে ছেড়ে দিয়ে চেপে ধরলো সুমা চুলের মুঠি। আমার মেয়ের ভালোবাসা কেড়ে নেওয়ার এত শখ তোর? আজকেই তোর বিয়ে দিয়ে দিব আমি। পূজা ব্যানার্জির এমন কথায় চমকে উঠল সুমা, যে চড়া হলো মাথায়। তেজি কণ্ঠে বলে উঠল, মুখ সামলে কথা বলবেন মিসেস ব্যানার্জি। আমি আপনার নিজের মেয়ে নই যে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবেন। নিজের মেয়ে না দেখেই তো আমার মেয়ের সাথে এমন বেইমানি করে ফেললি। তুই কি ভেবেছিস আমার মেয়ের ভালোবাসাকে এত সহজে কেড়ে নিবি? তানজিলের বউ হবে আমার মেয়ে, শুধু আমার মেয়ে। আজকেই তোকে তানজিলের জীবন থেকে সরানোর ব্যবস্থা করব আমি। শেখর ব্যানার্জি রেগে গিয়ে বললেন, কি করছো পূজা? ভুলে যেও না তানজিল আমার শত্রু। তাকে আমি কিছুতেই আমার কোনো মেয়ের জন্যই মেনে নিব না। তানজিল তালুকদার একটা চরিত্রহীন, বেপরোয়া, উশৃঙ্খল ছেলে। প্রতিদিন যার আনাগোনা কোনো না কোনো নারীর বিছানায়। আমি তার চেয়ে বেশি অভিজ্ঞ হয়েছে, আমাকে সামান্যতম মূল্যায়ন করে না। সবচেয়ে বড় কথা, তার রিসার্চের চক্করে আমার প্রাণ যেতে বসেছিল। এমনকি তার ফর্মুলার জন্য দেশি বিদেশি কূটনীতি করা তার পিছনে পড়েছে। এমন অনিশ্চিত ইউনিভার্স বিপদের মুখে আমি আমার মেয়েদেরকে কিছুতে ছেড়ে দিতে চাইছি না। পূজা ধমকে উঠল এবার। এই প্রথম জোরালো কণ্ঠে স্বামীর মুখের উপর নির্দ্বিধায় কথা বলল। একদম চুপ করে থাকো তুমি। এই মেয়ের হয়ে একটা কথাও বলবে না। এই মেয়েকে এত উঁচুতে তুলতে বারণ করে দিয়েছিলাম, দেখলে তো? ঠিক যতটা উঁচুতে তুলতে চেয়েছিলে ঠিক ততটাই নিচে নামিয়ে দিয়েছে তোমাকে। যদি লজ্জা থেকে থাকে তবে চুপ করে আমি কি করছি সেটা দেখো। শেখর ব্যানার্জি চুপ হয়ে গেলেন। যে পূজা আজ অব্দি কখনোই তার মুখের উপর কথা বলেনি, সেও কিনা আজ তার সাথে এভাবে কথা বলছে। সবটাই হলো সুমার জন্য। এতদিনের মান সম্মান সব ধুলোয় মিশে গেল এক মুহূর্তে। শেখর ব্যানার্জি আর টু শব্দ করলেন না। সোজা সিঁড়ি ভেঙে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। পূজা এগিয়ে গেল রায়হানের দিকে। এখন এই মুহূর্তে সুমাকে বিয়ে করতে পারবে তুমি? না করতে চাইলে সমস্যা নেই, তুমি না করলে অন্য কেউ সুমাকে বিয়ে করবে। আজ আমি তানজিলের জীবন থেকে বের করেই ছাড়বো। রায়হান ডেভিল হাসি দিয়ে বলল, আমি থাকতে অন্য কেউ কেন আন্টি? তানজিল তালুকদার আমার অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি না হয় তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই কেড়ে নিলাম। ইকুয়েল। সুমা তেড়ে এসে কলা চেপে ধরল রায়হানের। একদম বেশি কথা বলবি না, জিভ টেনে ছেড়ে ফেলবো বলে দিলাম।
ভুলে যাস না আমি তানজিল তালুকদারের মিসেস। তালুকদারের হাওয়া আমার শরীরেও লেগেছে। রায়হান পেছন থেকে মুচড়ে ধরল সোমার হাত, কানের কাছে এসে লোভাতুর কণ্ঠে বলল, শরীরে যার হাওয়াই লাগুক না কেন, আবার তোমাকেই চাই বেবি। আমি এমনভাবে ছুঁয়ে দিব সব হাওয়াই উড়ে যাবে। সোমা এমন নোংরা কথা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নিল খিচে। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে রায়হানের হাত থেকে ছাড়িয়ে নিল নিজেকে। বিদ্রোহী হাতে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল রায়হানের গালে। সোমার আচমকা এমন আচরণে তাতে উঠল পূজা। নিজের শক্ত হাতের আরো কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল সোমার গালে। নষ্টা মেয়ে, লজ্জা করে না তোর? চরিত্রহীন পুরুষ হয়ে সাফাই গাইছিস। সোমা কটাক্ষ করে হাসলো। অথচ সেই চরিত্রহীন পুরুষের জন্য আপনার মেয়ের বেহায়াপনাকে লাই দিয়ে যাচ্ছেন আপনি। সবচেয়ে বড় সাবজেক্ট, আপনি একজন চরিত্রহীন বিবাহিত পুরুষের সাথে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সোমার কথা শুনে চেঁচিয়ে উঠল শিখা। আমি বেহায়াপনা করছি না দিদি, আমি ডাক্তারবাবুকে ভালোবাসি। আর তুমি আমার ডাক্তারবাবুকে কেড়ে নিয়েছো আমার কাছ থেকে। তোমার ডাক্তারবাবুর সাথে আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছিল শিখা। যখন বিয়েটা হয়েছিল তখন আমি জানতামও না শিখা নামের আমার কোনো বোন আছে বা সে তানজিলকে খুব বেশি ভালোবাসে। শিখা উম্মাদের মতো চোখের পানি মুছে পায়ের কাছে এসে বসলো সোমার। বিয়েটা যখন অ্যাক্সিডেন্টলি হয়েছে তবে ছেড়ে দাও ডাক্তারবাবুকে, দিয়ে দাও আমায়। তুমি তো জানো আমি ডাক্তারবাবুকে ছাড়া বাঁচতে পারবো না। ভিক্ষা দিয়ে দাও আমায় প্লিজ দিদি, ডাক্তারবাবুকে ছেড়ে দাও। সোমা দুহাতে আগলে ধরে শিখা থেকে দাঁড় করালো, স্বাভাবিক টোনে বলল, সেটা সম্ভব নয় শিখা, তুমি কতটা ভালোবাসো জানেনি। তবে বিয়েটা এমন অ্যাক্সিডেন্টলি হয়েছিল, তেমন অ্যাক্সিডেন্টলি আমি তানজিলকে ভালোবেসে ফেলেছি। হয়তো তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারবো না, কিন্তু আমি তানজিলকে ছাড়তেও পারবো না। শিখা ধাক্কা দিয়ে দূরে সরে গেল সোমার। তুমি স্বার্থপর দিদি, তুমি খুব স্বার্থপর। পূজা তেড়ে এসে সোমার হাত টেনে ধরে বলল, এত তোষামত করার সময় নেই শিখা, ওর ব্যবস্থা করছি আমি। সোমা ছাড়া দিয়ে ছাড়িয়ে নিল নিজের হাত। কি অবস্থা করবেন আপনি? তানজিল তালুকদারের বউয়ের উপর কারো জোর চলবে না। আমি ঘরে যাচ্ছি, কাল তানজিল আসার আগেই দরজা খুলবে না। রায়হান শয়তানি হাসিতে উচ্চারণ করলো নোংরা বাক্য। বিয়েটা হতে দাও সোনা, দরকার পড়লে কাল সারাদিনেও বাসা করে দরজা খুলবো না। চট করে মাথায় রক্ত চেপে গেল সোমার, কানটা ঝাঁঝা করে গরম হয়ে গেল। সাদা গাউন খামচে ধরে একটু উপরে তুলে নিল, এদিক সেদিক তাকিয়ে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। ধারালো বটি দা নিয়ে এসে সোজা দেওয়ালের সাথে চেপে ধরল রায়হানের গলা। রাগে দপদপ করছে সোমার মস্তিষ্কে স্নায়ুকোষ, বারবার সংকেত দিচ্ছে এক কোপে ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলার। সোমা দাঁতে দাঁত চেপে বলল, তোর খুব শখ হয়েছে না আমাকে বিয়ে করার? হ্যাঁ, তোর শখ সব আমি মিটিয়ে দিব, দাঁড়া। রায়হান শটান হয়ে গলাটা উঁচু করে দাঁড়িয়ে আছে, বড় বড় চক্ষু নিক্ষেপ করে গলায় ধরে রাখা দায়ের দিকে তাকাচ্ছে বারবার। ভয়ে ঢোকগুলার ফুসরত নেই। এদিক থেকে ওদিক হলেই যদি গলার সরু নলিটা কেটে যায়। সুমাই এবার রায়হানকে ছেড়ে দিয়ে দা নিয়ে সামনে ঘুরে তাকালো। তেজি যোদ্ধার কণ্ঠে চেঁচিয়ে উঠল, কোন বেয়াদবের বাচ্চা আমাকে জোর করবে দেখি, সামনে একদম গলা কেটে রেখে দিব। পায়ের নিচব দিয়ে লম্বা সফেদ গাউনটি এক হাতে উঁচু করে এগিয়ে গেল পূজা ব্যানার্জির দিকে। সোমাকে এগিয়ে আসতে দেখে পূজা ব্যানার্জি পুরোপুরি চুপসে গেল। না জানি আবার কি করে বসে, এই ভেবে ঘেমে একাকার সোমা কটাক্ষ করে বলল, মাথা কি জ্ঞান বুদ্ধির অভাব আপনার? হ্যাঁ, আমি মেয়ে কতটা ডেঞ্জারাস হলে একজন ডেঞ্জারাস পুরুষের সাথে সংসার করছি বোঝেন কিছু? সামান্য কথাটাও মাথায় ঢোকে না কেন? সোমার কিছু বলার সুযোগ পেল না। পেছন থেকে রায়হান এক হাতে মুখ চেপে ধরলো তার মুখ, অন্য হাতে কেড়ে নিল সোমার হাতের বটিটা। পূজা ব্যানার্জি এবার সুযোগ পেলেন। সোমার গলায় পেঁচানো ওড়নাটা এক টানে নিজের হাতে নিয়ে নিলেন, তারপর ফটাফট শক্ত করে বেঁধে ফেললেন সোমার দুহাত। সোমা খেপা বাঘানির মতো ঝাপাঝাপি করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু হাত বাঁধা থাকায় কিছু করতে পারছে না। রাগে ক্ষোভে চেঁচিয়ে যাচ্ছে কেবল, বেয়াদবের বাচ্চা কোথাকার! একটা মেয়ে মানুষের সাথে খোলা হাতে লড়াই করতে পারিস না? খাপুরুষের বাচ্চা আমাকে বিয়ে করতে আসছে আবার। তানজিলের মতো বীর পুরুষ ছাড়াই সুমা কারো কাছে হার মারবে না, বলে দিলাম। সাহস থাকলে একবার হাত খুলে দেখা। পূজা ব্যানার্জি রায়হানের দিকে তাকিয়ে হাঁপানো কণ্ঠে বললেন, এই মেয়ে খুব সাংঘাতিক, না জানি সুযোগ পেলে আবার কি করে বসে। তুমি দ্রুত কাজে ডেকে আনো, এই মেয়েকে আমি সামলে নিচ্ছি ততক্ষণ। ঘড়ির কাঁটা ঠিক 12টা ঘরে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। 18 তারিখ শেষ হয়ে শুরু হয়েছে নতুন দিবার। ফকফকা আলো ভর্তি ঘরে 3টা চেয়ারে মাথা এলিয়ে বসে আছে 3 জন। ডক্টর স্মিথ অপরাধ বোধে মাথা তুলতে পারছে না। এদিকে জন্মের পর থেকে বোনকে দেখার এক বুক তৃষ্ণা নিয়ে বড় হওয়া ভাই বোনের এমন করুণ মৃত্যুর বর্ণনা শুনে রীতিমতো পাথরে পরিণত হয়েছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকা আলভি ভাবছে তার জন্মের ঘটনা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সে একজন মানব সন্তান নয়, তবে সে কে?
নেই কোনো পরিচয় নেই তার। যে তাকে তৈরি করেছে সে নিজেও তো জানতো না তার এক্সপেরিমেন্টের ফলাফল ঠিক কি হবে, তবে সে কি করে তার পরিচয় নির্ধারণ করবে? কত শত ভাবনার মাঝে ফোন বেজে উঠল আলভির। অন্য মানুষ কহে স্ক্রিনে না তাকিয়েই কানে ধরল ফোন। ওপাশ থেকে ভেসে এলো মিষ্টির রিনরিনে মধুময় কণ্ঠস্বর। হ্যাপি বার্থডে আলভি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সমস্ত চিন্তা মাথা থেকে উধাও হয়ে গেল এক পলকে। লোপ পেল নিজের ভবিষ্যতের দুশ্চিন্তা। আপনা আপনি ঠোঁটে ফুটে উঠল এক চিন্তের সলিড হাসি। মিষ্টির রিনরিনে কণ্ঠে আবারও বলল, আমি অপেক্ষা করছি আলভি, আমাদের স্মৃতির রাজ্যে আমি তোর জন্য অপেক্ষা করছি, তুই আসবি? আমি আসছি মিষ্টি, খুব শীঘ্রই আসছি। এক সেকেন্ড সময় ব্যয় না করে আলভি দ্রুত উঠে দাঁড়ালো। তানজিলের দিকে তাকিয়ে কিছু বলার আগেই তানজিল উত্তর দিল, যা আলভি, অনিশ্চিত জীবনের নিশ্চিত সুখটুকু কুড়িয়ে আয়। আলভি তানজিলের কাজ চেপে ধরে আশ্বস্ত করলো। আর অপেক্ষা না করে বেরোনোর জন্য পা বাড়াতেই বাদ সাধলো ডক্টর স্মিথ। দাঁড়াও আলভি। আলভি বাড়ানো পা সেখানে স্থগিত করে দিল। ভুরুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইলো পেছনে। ডক্টর স্মিথ দাঁড়িয়ে গিয়ে বলল, আমিও তোমার সাথে যাব। আলভি মেজাজ দেখিয়ে কিছু বলার আগেই ডক্টর স্মিথ বলে উঠল, এক মুহূর্তের জন্য ভুললে চলবে না। আজ 19শে এপ্রিল, আজ কিছু ভয়ঙ্কর হতে চলেছে। আমি তোমার জীবনে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমার জানা জরুরি আমি নিজের হাতে ঠিক কি তৈরি করেছি। ডক্টর স্মিথের কথায় সায় দিল তানজিল। বাবা ঠিক কথা বলছে আলভি। বাই এনি চান্স তোর ভেতরের সত্তা মিষ্টির কোনো ক্ষতি করতে চাইলে বাবা হেল্প করতে পারবে। ওকে, চলুন তাহলে। ড্রয়িং রুমের সোফায় হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছে সোমাকে। শিখা সিঁড়ির রেলিং এ মাথা ঠেকিয়ে বসে আছে। মনে মনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে খুব। সোমার সাথে এমন অন্যায়ের বিরোধিতা করেছে মস্তিষ্ক। অন্যদিকে বেহা এমন ডাক্তারবাবুকে পাওয়ার ক্ষোভে অন্ধ হয়ে আছে। বিবেক খুঁয়ে বসে বসে দেখছে মায়ের এমন অন্যায়। সোমা সামনে চেঁচিয়ে যাচ্ছে, শিখার দিকে তাকিয়ে। চোখ দিয়ে পড়ছে নোনা জল, ঠিকরে পড়ছে অসহায়ত্ব। স্বার্থপর আমি নই শিখা, স্বার্থপর তুমি। যে পুরুষ তোমাকে কোনোদিনও ভালোবাসবে না সে পুরুষকে পাওয়ার স্বার্থে আমার সাথে অন্যায় করছো। আমাকে ছেড়ে দিতে বলো শিখা, নইলে তানজিলকে একটাবার খবর দাও তার শ্যামলা কালো বধূ অন্য কারো হয়ে যাচ্ছে। তোমার পায়ে পড়ে শিখা, ভালো তো তুমিও বাসো, ভালোবাসা হারানোর কষ্ট তুমি তো বোঝো। প্লিজ শিখা, আমার এমন সর্বনাশ হতে দিও না। আমার খুব যন্ত্রণা হচ্ছে শিখা, তানজিলকে হারানোর ভয়ে এক বুক সাহস ফালস হয়ে যাচ্ছে বারবার। শিখা একইভাবে মাথা হেলিয়ে বসে আছে, যেন সোমার কোনো কথাই কানে যাচ্ছে না। সোমা আরো চেঁচিয়ে কাঁদতে লাগলো। তুমিও জেনে রাখো শিখা, তানজিল তালুকদারের শ্যামলা কালো বধূকে তার কাছ থেকে আলাদা করার ফল সবাইকে ভোগ করতে হবে। তানজিল কাউকে ছাড়বে না। তুমি ভেবো না আমাকে সরিয়ে দিলে তানজিলকে পেয়ে যাবে। স্বার্থপর বোকামি তুমি। হাজার নারীতে আসক্ত পুরুষের মন দখল করে নেয়া নারীকে সে পুরুষ এমনি এমনি ভুলে যাবে মনে হচ্ছে? পূজা ব্যানার্জি তেড়ে এসে গাল চেপে ধরল সোমার। বেহায়া মেয়ে, একদম চুপ করে থাক, নইলে মুখটা বেঁধে দিব। সোমা থুতু মারল পূজার মুখে। মা শব্দের মানে আপনি বোঝেন? মা শুধু নিজের সন্তানের জন্য নয়, মা সবার জন্য মমতাময়ী। আপনি কি করে বুঝবেন? আপনি তো মা নামের কলঙ্ক। নিজের মেয়ের জন্য অন্য মেয়ের পরি চড়াচ্ছেন। পূজা রেগে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন সোমার গালে। শ্যামবর্ণ মুখে নিঞ্চে হয়ে গেল 5 আঙুলের। তানজিল বুক। এত তেজ কেন তোর? এত মার খেয়েও তেজ 1 ইঞ্চিও কমেনি দেখছি। সোমা হো হো করে কটাক্ষ হাসলো। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অসহায়ত্ব, অথচ গলার জোর দুর্বোধ্য। আমি তানজিল তালুকদারের মিসেস তালুকদার। তেজ আমার না থাকে কি আপনার থাকা উচিত? জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই পরিচয়টা পুরোপুরি ডিলিট করার ব্যবস্থা করছে সোনা। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল রায়হান। সাদা পাঞ্জাবি টুপি পরনে মধ্যবয়স্ক একজন হুজুর নিয়ে এসেছে সাথে। বাধা অবস্থায় শুরু হয়েছে বিয়ের কার্যক্রম। কাজীকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিয়ে এসেছে বিয়ে পড়ানোর জন্য। সেই লোভে দ্রুত বিয়ের কাজ সারতে বেহুশ হয়েছেন তিনি। মরহুম দেলোয়ার হাওলাদের একমাত্র পুত্র রায়হান হাওলাদের সাথে 10 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া বিয়ে করিতে আপনি কি রাজি? বলুন আলহামদুলিল্লাহ কবুল। সুমা হাত পা বাঁধা অবস্থায় একটু ঝুঁকে আসলো কাজীর মুখের উপর। কান্না বেচা লাল রাঙা চোখ খেপা বাঘিনীর মতো করে চেঁচিয়ে উঠল। বাঁচার শখ থাকলে সোজা ব্যাগপত্র গুছিয়ে পালা, নইলে জান কবজ করে দিবে একদম। বইয়ের এমন থ্রেট শুনে রায়হানের দিকে তাকিয়ে বড় ঢেকুর তুলল কাজী। রায়হান ধমকে উঠে বলল, এতগুলো টাকা কি এমনি এমনি দিব বলেছে? বিয়ের কাজ শুরু করো না আবার। পূজা পেছন থেকে চুলের মুঠি চেপে ধরল সুমার। আপনি কাজ শুরু করুন, এই মেয়েকে কবুল বলানোর ব্যবস্থা আমি করছি। আমি আপনাকে চিতায় জ্বালানোর খুব জমজমাট ব্যবস্থা করে এসেছি মিসেস ব্যানার্জি। তানজিলের শান্ত কণ্ঠের কঠিন শব্দগুলো শুনে ভয়ে শিরদাঁড়া ঠান্ডা হয়ে এলো পূজা ব্যানার্জির। আস্তে করে ছেড়ে দিল সুমা চুলের মুঠি। সুমা হো হো করে হেসে উঠল গগন কাঁপিয়ে।
নবাবপুর স্কুলের পাশের খালপাড়ের কিনারা ঘেঁষে দাঁড়ানো চালতা গাছটার নিচে দাঁড়িয়ে আছে আলভি আর মিষ্টি। চোখে মুখে প্রশান্তির ঢেউ খেলছে কেবল। মিষ্টি সেই ছোট্টবেলার মতো নিজের হাতে আলভির জন্য রুমাল সেলাই করেছে। সেই আগের মতোই কর্নারে গুটি গুটি অক্ষরে লেখা আছে আলভি এবং তার নাম। আলভি বুক পকেটে যত্ন করে স্থান দিয়েছে সেই অতি মূল্যবান রুমালটির। সাদা শাড়ি পরে দুহাত পেছনে ঠেকিয়ে আলভির দিকে তাকিয়ে আছে মিষ্টি, এমন ভাবে তাকিয়ে আছে যেন আজই তাদের শেষ দেখা। আলভি হ্যাচকা টানে মিষ্টিকে কাছে টেনে আনলো, কপালের সন্ধিক্ষণে আঁকলো গাঢ় চুম্বন। মিষ্টির ছোট্ট বাদন মিশিয়ে নিল নিজের প্রশস্ত বুকের সাথে। মিষ্টি রিনঝিনিয়ে বলল, একটা গান ধর আলভি। শিশিরাতে চালতা গাছের ফুলের ঘ্রাণ নিল আলভি। ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে গাইতে শুরু করলো সুরালা কণ্ঠের পরিচিত কিছু লাইন। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজও তাই, অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। মিষ্টিকে বুকে আঁকলে পুরোটা গান শেষ করলো আলভি। মিষ্টি বুকে মাথা গুজে করলো বাচ্চামো আবদার, কানামাছি খেলে আলভি? এখন খুব ইচ্ছে করছে। মিষ্টির এমন বাচ্চামো আবদারে আলভি মুচকি হাসলো। মিষ্টির সামনে মাথা নুয়ে বলল, জো হুকুম মহারানী। আলভির এমন অভিনয় মিষ্টির ঠোঁট চেপে মিটিমিটি হাসলো। পকেট থেকে মিষ্টির দেওয়া রুমালটি বাড়িয়ে দিয়ে বলল, নে বেঁধে দে, অন্ধকারে খালি চোখেই দেখতে পাই না, চোখ বেঁধে না জানি খালে গিয়ে পড়ি। মিষ্টি আলভির হাত আলভির দিকে গুটিয়ে দিতে দিতে বলল, আজ আমি চোখ বাঁধবো। নো ওয়ে, এমন অন্ধকারে চোখ বেঁধে শাড়ি জড়িয়ে পড়ে যাবি। তুই আছিস তো আলভি, ধরে নিতে আসলেই ছুঁয়ে দিব। ওহো, এই প্ল্যান তাহলে? আচ্ছা ঠিক আছে, শুরু করি তাহলে। চোখ বেঁধে সামনের দিকে দুহাত বাড়িয়ে মিষ্টি আলভিকে ধরার চেষ্টা করছে। আলভি মিষ্টির চারিদিকে ঘুরছে আর বলছে, কাদা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এক মুহূর্তের জন্য সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছে দুজন। চোখের সামনে ভেসে উঠছে মিষ্টি আর আলভির দৌড়ানোর আওয়াজ, কিলকিল হাসির শব্দ। হঠাৎ করে শাড়ির সাথে পা জড়িয়ে পড়ে নিতে নিল মিষ্টি। আলভি দ্রুত আঁকড়ে ধরলো নিজের বুকের মধ্যে। সব সুন্দরীর মাঝে হুট করে বদলে গেল আলভির হাস্যোজ্জ্বল চেহারা। চোখে মুখে স্পষ্ট হলো যন্ত্রণার গাঢ় ছাপ। মিষ্টিকে ধাক্কা দিয়ে সরিয়ে বিষাক্ত নজর বুলালো নিজের বুকের বাপাশে। সাদা সাত যখন লাল রক্তে পরিপূর্ণ, মুখ দিয়েও গড়িয়ে পড়ছে রক্ত। আলভি কাপা হাত বুকে চেপে ধরে রক্তাক্ত মুখে উচ্চারণ করলো অস্পষ্ট বাক্য, এটা তুই কি করলি মিষ্টি? প্রকৃতি বিরুদ্ধ কাজে রুষ্ট আকাশ বাতাস, প্রলয়ঙ্কারী বজ্রপাত আর প্রবল বেগের কম্পিত বাতাস তার ইঙ্গিত দিচ্ছে ক্ষণে ক্ষণে। বাতাসের দাপটে ঝরে পড়ছে চালতা গাছের সদ্য গজানো ফুল। অন্তহীন আকাশের নিচে দাঁড়ানো চোখে কাপড় বাঁধা মিষ্টির মাথার উপর ম্যারম্যার করে ভেঙে পড়লো চালতা গাছের বড়সড় একটি ডাল। আলভি নিঃশ্বাসের গতিতে নিজের রক্তাক্ত বুকে আলগে নিল মিষ্টিকে। বিস্ময়ে চিবুক নামিয়ে নেয় মিষ্টি। আলভির রক্তাক্ত বুকটা জড়িয়ে ধরে শক্ত করে, আমি আমার কথা রেখেছি আলভি, তোর চোখের দিকে তাকানোর সাহস নেই আমার। চোখ বন্ধ করে শেষ আঘাতটা করেই দিলাম, বল। আলভির চাপা কণ্ঠে ভেঙে ভেঙে আসছে কথা, আজ থেকে আমার আর তোর পাপের হিসাব বরাবর হলো মিষ্টি। মিষ্টি ছিটকে দূরে সরে গেল আলভির বুক থেকে। সাদা শাড়ির উপরিভাগ তখন আলভির তাজা লাল রঙে রঞ্জিত। অন্ধকারে স্পষ্ট না হলেও বজ্রপাতের বিদ্যুৎ গতির আলোয় বিভৎস দেখালো সে দৃশ্য। এসো একটা বাচ্চা মেয়ে ছিল আলভি, তোর আর মিমের সন্তান ছিল। বাবা হয়ে নিজের সন্তানের সাথে এমন জঘন্য অপরাধ কি করে করলি তুই? তোর এই সোজা সাপটা চেহারার আড়ালে এক নর পশুকে তুই যত্ন করে কৌশলে লুকিয়ে রেখেছিস আলভি। আমি কি করে তোকে ক্ষমা করে দিতাম বল? যে বাবা তার সন্তানকে ছাড় দেয়নি, আমি কিভাবে সেই বাবা নামক জানোয়ারকে ছাড় দেই বল? বড্ড কষ্ট হচ্ছে আলভি। আঘাত যেন তোর বুকে নয়, নিজের বুকে নিজেই করেছি। দম বন্ধ হয়ে আসছে আলভি।
তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আমি আমার অথরা আরো কিছু কাজ শেষ করে খুব শীঘ্রই তোর কাছে আসবো। আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না আলভি। দু হাঁটুতে ভর করে আলভি ঝুঁকে পড়েছে মাটিতে। জীবনের শেষ সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে দ্বার প্রান্তে। ঝাপসা হয়ে আসছে দুচোখ। আজরাইল যেন খুব নিকট এসে হাজির হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জানটা টেনে হিস্ট্রে বের করে নিয়ে যাবে। যন্ত্রণায় ফেটে যাচ্ছে হৃৎপিণ্ড, তবুও রোধ হয়ে আসা কণ্ঠস্বরে নির্গত করলো কিছু অস্ফুট শব্দ। ভালোবেসেছিস অথচ বিশ্বাস করিসনি, অথচ এই আলভি ওয়াহিদ তোর জন্য বাপের সাথে জড়িয়ে গেল নির্দ্বিধায়। এই যে বুকে আঘাত করলি, বিশ্বাস কর একটু কষ্ট হচ্ছে না, তবে একটা কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। আজকের পর থেকে তোর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা হয়তো এই হৃদয়ে জায়গা পাবে না। আমার অপরাধ কি জানা নেই, তবে জেনে রাখ আমি ফিরবো, তোর জীবনে আবার ফিরবো আমি। অপেক্ষা কর বৃষ্টি, এই আলভি ওয়াহিদকে ফিরতেই হবে, জীবনকে নরক বানানোর জন্য ফিরতেই হবে। উম্মাদের মতো হেসে উঠল আলভি। বিস্ময়ে চোয়াল ঝুঁকে এলো মিষ্টির। আলভি ভাঙা কণ্ঠে একটু জোরালো করে বলল, তোর পরিণতির কথা ভেবে হাসি পাচ্ছে আমার, শুনছিস? হাসি পাচ্ছে। তোর পাবি তুই, খুব তোর পাবি। আই রিপিট, আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। বলতে বলতে মাটিতে উপর হয়ে পড়লো আলভির রক্তাক্ত দেহ। নাক মুখ দিয়ে ছিটকে বের হলো তাজা রক্ত। তার সাথে বেরোলো বুঝি আলভির অবশিষ্ট আয়ুখানি। মিষ্টি এলোমেলো পা শাড়িতে জড়িয়ে টেনে আনলো মাটিতে। পড়ে থাকা আলভির নিথর দেহের শিওরে। চোখের উপর একইভাবে রুমাল বাঁধা। মিষ্টি কম্পিত হস্তে উন্মুক্ত করলো চক্ষু যুগল। উপর হয়ে পড়ে থাকা আলভির পিঠের ওপর মাথা রাখালো নীরবে। বিড়বিড় করে বলল, ফিরিস আলভি, খুব তাড়াতাড়ি ফিরিস। তোর নিঃসঙ্গতা নিয়ে তড়পানোর চেয়ে তোর দেয়ার শাস্তি মাথা পেতে নেওয়া অনেক স্বস্তির হবে। আমি অপেক্ষা করবো আলভি, দেরি করিস না যেন। চকচকে ধারালো ছুরি গলায় তাক করে গর্জে উঠলো তানজিল। তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? তোর কলিজায় কত সাহস হলে তুই আমার কলিজায় হাত দিস? এই তানজিল তালুকদার আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে দিনরাত এক করে ভাবেনি। এই তানজিল তালুকদারের ঘুম কেড়ে নিয়েছে এই মেয়ে। হাজার নারীতে আসক্ত পুরুষকে সম্মোহিত করে দিয়েছে এক তড়িতে। এই নষ্ট পুরুষের সব কিছু পাল্টে দিয়েছে এই মেয়ে। যে হাতের বিচরণ হতো কোনো না কোনো নারীর শরীরে, সেই হাত এখনো এই মেয়েকে অনুমতি ব্যতীত ছুঁয়ে দিতে ভরকায়। অথচ তানজিল তালুকদার কখনো কারো অনুমতির ধার ধারেনি। এই মেয়ের পাওয়ার কতটা বুঝেছিস? এই মেয়ে এক বিগড়ে যাওয়া পুরুষের হৃদয়টাই বিগড়ে দিয়েছে। পাথরের বুকে ঘটিয়েছে প্রেমের স্ফুরণ। তানজিল আরেকটু রেগে গেল। হাতের ছুরিটা চেপে ধরলো আরেকটু। গলের উপর পাতলা চামড়া কেটে রক্ত বেরোলো অমনি। পূজা ব্যানার্জি মনে মনে প্রভুকে স্মরণ করে নিল। মেয়ের ভালোবাসা আদায়ের চক্করে আজ না জানি নিজের প্রাণটাই খোয়াতে হয়। পূজা ব্যানার্জির ধারণা পাল্টে দিয়ে তানজিল প্রচন্ড আকর্ষে হাতের ছুরিটা ছুঁড়ে মারলো। খেপা ষাঁড়ের মতো খামচে ধরলো চুল। তেড়ে গিয়ে আবারও গলা চেপে ধরলো পূজা ব্যানার্জির। কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, একদম জানটা বের করে দিতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কেন পারছি না জানিস? কারণ এই মেয়েটা আমাকে পাল্টে দিয়েছে। জাস্ট 2 মিনিটের জন্য যদি নিজের আগের রূপে ফিরে যাই না, তাহলে এখানে লাশ পড়ে যেত। এই মেয়েটার জন্য বেঁচে গেলি, খুব জোর বেঁচে গেলি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো জলজল করছে চোখের পাতায় ভাসমান রাগ। চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে রায়হানকে। তলপেটে এলোপাতাড়ি ঘুষি মারতে মারতে প্রায় আধমরা করে দিয়েছে মিনিট 5-এর মধ্যে। তানজিলের শক্ত হাতের পাঁচ নাকের ডগায় পড়তেই নাক ফেটে রক্ত বেরোনো শুরু করেছে। পরপর আরেকটি পাঁচ দেওয়ার জন্য উদ্যত হলেই পেছন থেকে হাত পেঁচিয়ে ধরল সুমা। রায়হান স্বস্তির নিঃশ্বাস নিল, বাঁচার আশা জাগলো মনে। দ্রুত পায়ে পড়ে গেল সুমার। ক্ষমা করে দাও প্লিজ, এমন ভুল দ্বিতীয়বার আর হবে না, এবারের মতো বাঁচিয়ে নাও। তানজিল আগুন চোখে সুমার দিকে তাকালো। সুমা চোখ দিয়ে ইশারা করলো শান্ত হতে। আমার শাস্তি আমাকেই দিতে দিন তানজিল, আপনার মার ঠিক পোষাচ্ছে না আমার। সুমার কথায় তানজিল শব্দ প্রায় বিস্ময় ছাপিয়ে গেল পুরো মস্তিষ্ক জুড়ে। ডেভিল হাসলো তানজিল। সুমার গালে হাত রেখে বলল, শ্যামকালো বধূ, তুমি কিন্তু দিন দিন আমার থেকেও ডেঞ্জার হয়ে যাচ্ছ। সুমা আঁকড়ে ধরলো তানজিলের কোমর। ব্যস্ত হাতে বেল্ট খুলতে খুলতে বলল, তানজিল তালুকদারের বউকে মাঝে মধ্যে একটু ডেঞ্জারাস হতেই হয় মিস্টার। সুমার এমন কাজে এবার যেন অবাকের সপ্তম আকাশে উঠে গেল তানজিল। এদিকে সুমার মুখের কঠিন বাক্য শুনে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল রায়হানের। কান ঝাঁচিয়ে তুললো অগ্নুৎপাতের ন্যায়। তানজিলকে আরেকটু অবাক করে দিয়ে সুমা বেল্ট হাতে তেড়ে গেল রায়হানের দিকে। ভয়ে ছিটিয়ে থাকা রায়হানের কলার চেপে টেনে তুলল সুমা। চোখ বন্ধ করে পিষে ধরল দাঁত। মনে করলো রায়হানের বলা নোংরা কথাগুলো। রক্তলাল চোখ দিয়ে যেন নীরবে ঝলসে দিচ্ছে রায়হানকে। তোর না আমাকে বিয়ে করা খুব শখ হয়েছিল, তো এখন ভেজে বেরেলের মতো মিউমি কেন করছিস?
মেয়েলি নরম হাতের শক্ত বেল্টের আঘাত ছিল রায়হানের শরীরে। একবার নয় পরপর কয়েক শতবার চলল একই কার্যক্রম। সুমা হাঁফিয়ে উঠেছে, অথচ হাত চলছে অনবরত। অটল কণ্ঠে চেঁচিয়ে উঠছে খানিক পরপর। বিয়াদবের বাচ্চা, বলেছিলাম না আমি মেয়ে সুবিধার নই। যেই মেয়ে তানজিল তালুকদারের বাঁকা ঘাড় সোজা করতে পারে, সেই মেয়ে খেপে গেলে তোকে যে জিন্দা পুঁতে দিবে না তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ। সুমার কঠিন কথা শোনার অবস্থায় নেই রায়হান। নিভু নিভু ঝাপসা চোখে সাহায্যের জন্য তরপাচ্ছে। সুমা আরো উম্মাদের মতো তেড়ে গিয়ে পা দিয়ে পিষে ধরল রায়হানের বুক। তানজিল দ্রুত পেছন থেকে আঁকড়ে ধরে সুমাকে বলল, ইটস ওকে বউ, মরে গেলে এক্সট্রা ঝামেলা কাঁধে চড়ে বসবে। আপনি ঝামেলাকেও ভয় পান আজকাল? তানজিল ভুরু বাঁকিয়ে হাসল। বোকা বধূ, ওর লাশটা গুম করতে মিনিমাম 1-2 ঘন্টা লাগবে, কিন্তু আমি আমার মূল্যবান সময়ের 1 সেকেন্ডও তুমি ছাড়া কারোর জন্য ব্যয় করতে চাইছি না। সুমা একটু নড়ে চড়ে দাঁড়ালো। খুব সিরিয়াস টাইমে এই লোকের রোমান্টিক কথাবার্তা বুকের মধ্যে দামাদোল বাজানো শুরু করে। এক চুটকিতে নিয়ন্ত্রণ হারায় মস্তিষ্ক। কই আগে তো এমন হয়নি। লোকটাকে দেখলেই তো মেজাজ গরম হয়ে যেত, চড়িয়ে গাল লাল করে দিতে ইচ্ছে করত। কই তখন তো ফিল হয়নি এমন অনুভূতির। কই লোকটাও তো তখন এমন অধিকার ফলাতো না। তখন তো সমানে সমানে মারপিট করতো দুজনেই। যখন থেকে লোকটা অধিকার ফলাতে শুরু করলো, সুমার ভেতরটাও কেমন পাল্টে গেল। পরিবর্তন তো তার একার হয়নি, সুমারও যে হয়েছে। তবে কি এমন জল্লাদ দাপুটে মেয়ে কারো বশ্যতা স্বীকার করে নিত এত সহজে? তানজিল সুমার হাত টেনে ধরে বলল, চলো, এখানে আর 1 মুহূর্ত নয়, তুমি এক্ষুনি আমার সাথে ফিরবে। সুমা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। টলছে না একদিন তো। তানজিল ভুরু গুটিয়ে জিজ্ঞেস করলো, কি? আমার চরিত্র নিয়ে কথা বলেছে ওরা। তো শাস্তি তো দেওয়া হয়েছে। শাস্তি নয়, জবাব দিব। মানে খুব সহজ তানজিল। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তোমার আমার বিয়েটা ভিত্তিহীন। সমাজে এই বিয়ের কোনো নাম নেই। এই সম্পর্ক নড়বড়ে। আজ এরা বলেছে, কাল আরো অনেকে বলবে। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। আমি চাই তুমি সমাজ স্বীকৃত নিয়ম মেনে আমাকে বিয়ে করো। সবাইকে সাক্ষী করে আমার চরিত্রকে পবিত্রতার মাপকাঠিতে উত্তীর্ণ করে দাও। তুমি ফিরে যাও তানজিল। আমি কাল তোমার জন্য অপেক্ষা করব। তুমি খুব বলতে না শাড়ি পরতে, তুমি খুব করে দেখতে চাইতে না শাড়ি পরা এক পরিপূর্ণ নারীকে। আমি কাল তোমার দেওয়া সেই লাল শাড়ি পরে পৌঁছে অপেক্ষা করব। তুমি এদের সবার সামনে দিয়ে আমাকে একান্ত তোমার সম্পত্তি হিসেবে দোল করে নিয়ে যাও। তানজিল নরম হলো, শান্ত হলো চোখ দুটো। অনুভূতির জোয়ারে ভাসল হৃদয়। চাঞ্চল্য হলো কণ্ঠস্বর। তবে তাই হোক, আমি কাল আমার শ্যাম কালো টুকটুকে লাল বধূকে নিতে আসবো। সুমা শুকনো ঠোঁটে মুস্কি হাসলো। তানজিল এগিয়ে গিয়ে সুমাকে মিশিয়ে নিল বুকের সাথে। তামাটে অধর ছোয়ালো সুমার কপালে। শিখার ফর্সা ত্বক ফ্যাকাশে হয়ে গেল অমনি। চোখ বন্ধ করে গিলে নিল চেপে আসা একদলা কান্না। দীর্ঘশ্বাস ঠিকরে বেরিয়ে এলো নিঃশ্বাসের সাথে। সহ্য করতে না পেরে চেপে ধরলো সিঁড়ির রেলিং। ততক্ষণে সামনে এসে দাঁড়ালো লম্বা চওড়া সুপুরুষ, স্বপ্নের পুরুষ। ধক করে উঠল বুকের মধ্যখান। প্রিয় প্রেমিক পুরুষকে এত কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে গেল অমনি। চমকে উঠল সহসায়। হকচকে বিস্মিত নয়নে ফেল করে তাকিয়ে রইল কেবল। তানজিল আদরে হাত রাখলো শিখার গালে। সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে। অথচ পাথরের মূর্তির মতো একইভাবে দাঁড়িয়ে আছে সে। তানজিল ঠোঁট নেড়ে উচ্চারণ করলো ছোট্ট একটা শব্দ, থ্যাংক ইউ। গভীর ঘুমে তলিয়ে আছে রাবেয়া। ক্ষণে ক্ষণে নাক ডাকছে মুখ হা করে। বিছানার বাঁ পাশটায় খাড়া বড় স্টিলের আলমারির ভারী চাবির গোছাটা, তার আঁচলের এক কোণে গিট বাঁধা। নেহা কাপা হাতে সেই গিট খুলতে ব্যস্ত। এদিকে রাব্বি দরজায় পাহারায় দাঁড়িয়ে পায়চারি করছে কেবল। কেউ আসার আগেই কাজ শেষ করতে হবে দ্রুত। অতিরিক্ত ভয়ে নেহা তিরতির করে ঘামছে। হাতের সাথে কাঁপছে তার ঠোঁট। অনেক কষ্টে রাবেয়ার আঁচল থেকে গিট খুলতে সক্ষম হলো সে। আর এক মুহূর্ত দেরি না করে একের পর এক চাবি লাগিয়ে আলমারি খোলার চেষ্টা চালাচ্ছে অনবরত। চাবির ঝনঝনের আওয়াজে রাবেয়ার ঘুম ছুটে গেল। চোখ মেলে আলমারির সামনে চাবি হাতে অপরিচিত মেয়েকে দেখে ঘাবড়ে গেলে খুব। কে তুমি? রাবেয়া বেগমের কথা কানে আসতে হাত জমে গেল নেহার। পুরো শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। পা দুটো মাটির সাথে আটকে গিয়েছে গ্লুয়ের মতো। রাবেয়া বেগম কর্কশ কণ্ঠে হাত ছুড়লেন, এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? কোন মতলবে ঢুকেছো আমার ঘরে? নেহা হকচকিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। সামনে রাবেয়া বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে গলা শুকিয়ে এলো তার। পিঠের শিরদাঁড়া দিয়ে গড়িয়ে পড়ল ঘাম। এমন জাতাকালে পড়ে ভয়ে কেঁদে দেওয়ার অবস্থা। বাবা আদর্শ নিয়ে বড় হওয়া মেয়েটা চুরির মতো জঘন্য অপরাধ করতে এসেছে, যে কিনা আজ পর্যন্ত আত্মসম্মান খোয়ানোর ভয়ে কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাতেনি। দরকার পড়লে দুবেলা অভুক্ত থাকার অভ্যাস করেছে। সেই মেয়েটা আজ পরিস্থিতির চাপে কত বদলে গিয়েছে। সবটাই যে এবাড়ির কাপুরুষগুলোর জন্য হয়েছে। তার সাদামাটা জীবন বিষিয়ে দিয়েছে জানোয়ারগুলো। বিপদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কথাগুলো ভাবতেই চোখ ঘোলাটে হয়ে এলো নেহার। হঠাৎ ধ্যান ভাঙলো রাবের আত্মচিৎকারে। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরলো রাব্বি। তার হাতের ফুলদানি থেকে বেয়ে বেয়ে পড়ছে রাবের তাজা রক্তের ফোঁটা।
চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে দুহাতে মুখ চেপে ধরল নেহা। চোখ দুটো এবার বোধহয় কোটর দিকে বেরিয়ে আসবে। নেহার ভয়ের ধার ধারল না রাব্বি। নেহাকে তাড়া দিয়ে বলল, ভয় পাওয়ার কিছুই নেই নেহা, নিজের কাজ শেষ করো দ্রুত, আমি একে দেখছি। রাব্বি এবার নিজের কাজে মনোযোগী হলো। শক্ত হাতে চেপে ধরলো রাবেয়ার মুখ। কিছুক্ষণ ছটফটানোর পর শরীরে ভর ছেড়ে দিল রাবেয়া। নিঃশ্বাস আটকে রইল বুকে, চোখ বন্ধ করে টলে পড়লো ফ্লোরে। রাবেয়ার চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে এলো হাওয়া বেগম। তখনও রাবেয়ার রক্তাক্ত দেহ একইভাবে পড়ে আছে ফ্লোরে। রাব্বি বসে বসে ভাবছে কিভাবে লাশের একটা ব্যবস্থা করা যায়। অপরদিকে নেহা ব্যস্ততার সাথে লকার থেকে গয়না টাকা ব্যাগের ভেতর ঢুকিয়ে নিচ্ছিল। ঠিক সেই সময় হাট করে দরজা খুলে চিৎকার করে হয়ে ওঠে হাওয়া। হাওয়াকে দেখেই চমকে উঠল দুজনে। রাব্বি দৌড়ে গিয়ে মুখ চেপে ঘরের ভেতর ঢুকিয়ে নিল হাওয়াকে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে গলা চেপে একইভাবে শ্বাসরোধ করে মেরে ফেললো হাওয়াকেও। নেহা আর অতিরিক্ত ভয় পেয়ে গেল। ভয়ের চোটে বসে কান্না করে দিল সে। আমার ভয় লাগছে রাব্বি, কি করলে তুমি এটা? একটা অন্যায় ঢাকতে আরো দুটো অন্যায় করে ফেললে। রাব্বি দুবাহু আঁকড়ে ধরে দাঁড় করালো নেহাকে। ভয় পাওয়ার সময় নেই নেহা, এই মানুষগুলো এতটাও ভালো নয় যে তুমি তাদের মৃত্যুতে আক্ষেপ করবে। কিন্তু আমাদের টার্গেট তো এটা নয়। কোনো কিন্তু নয় নেহা, বাঘ শিকারের আগে চুনোপুটি শিকার করে হাত শক্ত করতে হয়। আমাদের জন্য সুন্দর জীবন অপেক্ষা করছে, এদের জন্য অপেক্ষা করার সময় নেই। সন্ধ্যা থেকে তলপেটে চিনচিনে ব্যথাও ছিল লিজার। রাত বাড়ার সাথে সাথে ব্যথাটা তরতর করে বেড়েছে। এটা কি প্রসব ব্যথা কিনা সে ব্যাপারে অজ্ঞ সে। আবির প্রায় 15 দিনের মতো বাড়িতে নেই। এই অবস্থায় সব মেয়ে যেখানে স্বামীকে মনে প্রাণে কাছে চায়, সেখানে এমন আশা করা লিজার কাছে বিলাসিতা বই কিছু নয়। বাড়িতে একমাত্র শাশুড়ি আর কুবু শাশুড়ি ছাড়া কেউই নেই। শরীরের অবস্থা অবনতির পর দেরি না করে লিজা ছুটলো শাশুড়ির ঘরে। হাওয়া বেগমের ঘর পুরো ফাঁকা। নিরাশ হয়ে হাঁটা ধরল রাবেয়ার ঘরের দিকে। রাত 2টো বেজে এসেছে। ব্যথার চোটে পা ফেলতে কষ্ট হচ্ছে খুব। খানিক থেমে থেমে উঠা তীব্র ব্যথা যেন কলিজা ঘামছে ধরছে। ভারী পেট নিয়ে খুব কষ্টে এগিয়ে গেল রাবেয়ার ঘরের সামনে। ঘরের দরজা ঠেলতে গিয়েই থমকালো লিজা। ঘরের ভেতর অপরিচিত কণ্ঠস্বর শুনে দরজার ফাঁক গলিয়ে নজর বুলালো ভেতরে। এবার আর ব্যথায় নয়, ভয়ে কলিজা ঘামছে ধরলো আবার। হাওয়া আর রাবেয়ার লাশের দিকে তাকিয়ে টলে পড়লো দুপা। কম্পিত হলো শরীর। দিক বিদিক শূন্য হয়ে গেল এক মুহূর্তে। কি করবে না করবে লোপ পেল ভাবনা। এলোমেলো লাগলো মস্তিষ্ক, নিষ্ক্রিয় লাগলো স্নায়ুর কোষগুলো। কম্পিত হাত চেপে ধরলো দেওয়ালে। হঠাৎ করে শব্দ করে পড়ে গেল দেওয়ালে লাগানো ওয়ালমেট। রাব্বি হকচকিয়ে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? লিজা ভরকে গেল আরো বেশি। জীবন বাঁচানোর তাগিদে দৌড় শুরু করলো পালাতে। কিন্তু এমন ভারী পেট নিয়ে কি আর দৌড়ানো সম্ভব? সিঁড়ি থেকে নামতে গিয়ে ও চটকে পড়ে গেল সিঁড়ি থেকে। ভারী পেট গিয়ে চাপা পড়লো সিঁড়ির অন্য একটি ধাপে। সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লিডিং। লিজা পেট চেপে ধরে গগন বিদারী চিৎকার করে উঠল, আল্লাহ গো! খুব স্পিডে বাইক চালাচ্ছে তানজিল। আজ প্রথমবারের মতো বুকের মধ্যে একটু শান্তি অনুভব হচ্ছে। নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে হচ্ছে। তার বুঝি আর কোনো অভাব রইল না। জীবনের এতটা সময় অপ্রাপ্তিতে কাটিয়ে প্রাপ্তিতে পূর্ণতা হলো জীবনে। কাল সূর্যোদয় হবে তার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দের। বাবা মা দুজনকে নিয়ে তাদের রাজপুত্র যাবে রানীকে নিয়ে আসতে। ভাবতেই পুলকিত হচ্ছে চোখ মুখ। ঠোঁট জোড়ায় লেগে আছে সুখী সুখী ছোঁয়া। মনে পড়লো মায়ের কথা। এই মা নামক মানুষটাই তানজিলের একমাত্র ভালোবাসার জায়গা। সন্তানের কথা ভেবে আর স্বামীর ফিরে আসার আশায় নতুন করে জীবন সাজানোর চেষ্টাটুকুও করেনি। ছোট থেকে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। যখন সে বাবাকে দেখার জন্য বায়না ধরতো, মা কপালে চুমু খেয়ে বলতো, আমি তো তোর মা, আমি তোর বাবা। অথচ সে বুঝদার মানুষটাকে আড়ালে গিয়ে কত কাঁদতে দেখেছে তানজিল। সেই কান্নার কারণ যে বাবাই ছিল তানজিল খুব ভালো করে বুঝতো। মনে মনে খুব করে চাইতো এমন কোনো মিরাক্কেল হোক, তার বাবা ফিরে আসুক। তানজিল বুক ফুলিয়ে মাকে বলতে পারুক, আমি বাবাকে খুঁজে পেয়েছি মা। অবশেষে সে মিরাক্কেল হয়েই গেল। মায়ের অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো। তানজিল ভেবেই পায় না মাকে কিভাবে বলবে বাবার বেঁচে থাকার কথাটা। মা ঠিক কতটা খুশি হবে কথাটা শুনে। মাকে তার মতোই বাবাকে দেখার আবদার করবে। উৎকণ্ঠায় পথ শেষ হয় না যেন। কখন যাবে মায়ের কাছে? কখন দিবে মায়ের জীবনের সবচেয়ে সুন্দরতম খুশির খবরটা? আজ পথ কেন এত দীর্ঘ হলো ভেবে কুল পায় না সে। বাড়ির গেটের কাছে পৌঁছে বাইক পার্কিং করার সময় ব্যয় করলো না তানজিল। দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। রাব্বি আর নেহা মিলে নিজের রক্তাক্ত শরীর টেনে ওঠানোর চেষ্টা চালাচ্ছে। তানজিল এক মুহূর্তের জন্য ভুলে গেল মায়ের কথা। চেঁচিয়ে উঠে বলল, কি হয়েছে ওখানে? রাব্বি তানজিলকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। মুহূর্তেই তৈরি করলো অন্য প্ল্যান। এত কিছু বলার সময় নেই স্যার, ম্যাডামকে হাসপাতালে নিয়ে যেতে হবে দ্রুত। তানজিল আর সময় অপচয় না করে দ্রুত লেজাকে কোলে তুলে বাহিরে ছুটে গেল। নেহা পেছনে যেতে নিলে হাত টেনে ধরে রাব্বি। নিজের পকেট থেকে একটা ইঞ্জেকশনের সিরিজ বের করে নেহার হাতে ধরিয়ে দিল। নেহা জিজ্ঞাসা দৃষ্টি তাক করলো রাব্বির দিকে। রাব্বি ডেবিল হাসল। সময় হয়েছে নেহা তোমার প্রতিশোধ নেওয়ার। মুখ্য সুযোগ এসে গিয়েছে। এই ইঞ্জেকশনটা তানজিলের শরীরে পুশ করে দিলেই কেল্লা ফোটে।
তানজিল তালুকদারের বাঁচার আশা 1%ও অবশিষ্ট থাকবে না। নেহা কাপা হাতে সিরিজ টিপ দিয়ে নিল, গমগমে শীতল কণ্ঠে বলল, করতে হবে, এই কাজটা আমাদের যে কোনো মূল্যে করতে হবে। সকাল 5:20 মিমের ফ্ল্যাটের বেল বাজছে অনবরত। কলিং বেলের শব্দ শুয়ে থাকা রীতিমতো দায় হয়ে গিয়েছে। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে খুব। নগ্ন বুক পেঁচিয়ে ধরে রাখা চওড়া হাত নীরবে সরিয়ে নিজের ড্রেস পরে নিল মিম। রাগে গজগজ করলো মস্তিষ্ক। সাত সকালে কে এসে এমন বিরক্ত করছে কে জানে। তৈরি হলো 2-4টে কথা শোনানোর জন্য। ব্যস্ত হাতে দরজা খুলে স্তব্ধ হয়ে গেল প্রায়। সাদা শাড়িতে রক্ত মেখে দাঁড়িয়ে আছে মিষ্টি। কি এক ভয়ঙ্কর দৃশ্য। কিছু একটা বলতে গিয়েও থামলো মিম। মিষ্টির হাতে শক্ত করে ধরে রাখা ছুরিটার দিকে তাকাতেই চোখ যেন কটর থেকে ছিটকে আসতে চাইলো। কাপা কণ্ঠে বলল, মিষ্টি, তুই এখানে? মিষ্টি নির্জীব প্রাণীর মতো অচল পা টেনে ঘরের মধ্যে ঢুকলো। অসহায় কণ্ঠে বলল, আমার একটু পানি দিবি? মিম দ্রুত পানি নিয়ে এসে মিষ্টিকে দেয়। মিষ্টি জলবস্তুর মতো ঢক ঢক করে এক নিঃশ্বাসে হেস করে সবটুকু পানি। মিম হতভম্ব হয়ে দেখছে মিষ্টির কাণ্ড। মনে মনে পাচ্ছে ভয়। তুই এই সময় এই অবস্থায় কেন মিষ্টি? আমি আলভিকে মেরে দিয়েছি মিম। কত সহজ অভিব্যক্তি, অথচ এই কথাটুকু গলা দিয়ে বের করার সময় যেন কণ্ঠনালী ফেটে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছিল। মিম কিছু বলার আগেই পাশের ঘর থেকে আবির ওয়াহিদ করতালি দিতে দিতে বের হয়ে এলো। গ্রেট জব মিষ্টি, অবশেষে তুমি করে দেখালে। আই নো এই কাজটা শুধু তোমার দ্বারাই সম্ভব ছিল। আবির ওয়াহিদকে দেখে কপাল কুঁচকে এলো মিষ্টির। মস্তিষ্ক সতেজ, স্নায়ুকোষগুলো দ্রুত সংকেত পাঠালো, তোর সাথে মিথ্যাচার করা হয়েছে মিষ্টি, তুই ঠকে গিয়েছিস। তোর বিশ্বস্ত বান্ধবী তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সতেজ মস্তিষ্ক সবকিছু বুঝে নিতেই ঝাঁকিয়ে উঠল শরীর। অসহায়ত্ব নয়, হিংস্রতা বেড়ে গেল কয়েক গুণ। আচমকা উব্বাদের মতো ঝাঁপিয়ে পড়ল সদ্য ঘুম থেকে ওঠা আবির ওয়াহিদের উপর। নিজের হাতে শক্ত করে চেপে রাখা ছুরিটা ঢুকিয়ে দিল পেটে। আবির হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ়। মিষ্টি আচমকা এমন কিছু করে বসবে মাথাতেই আসেনি। মিষ্টি উম্মাদের মতো চেঁচিয়ে উঠল, জানোয়ারের বাচ্চা, তোদের জন্য আমি আমার আলভিকে অবিশ্বাস করেছি। পেট থেকে ছুরিটি টেনে বের করে ক্ষত বরাবর লাথি বসালো মিষ্টি। ব্যালেন্স হারিয়ে আবির ফ্লোরে পড়ে যায়। মিম দৌড়ে এগিয়ে আসে সাহায্যের জন্য। মিষ্টি ঘুরে দাঁড়িয়ে ছুরি তাক করে মিমের দিকে। এই একদম এগোবি না বলে দিলাম, চুপচাপ দাঁড়িয়ে থাক। মিম আর এগোলো না, মুখ দিয়ে বের করলো না টু শব্দ। চুপচাপ দাঁড়িয়ে রইল সোফার কর্নার ঘেঁষে। সাদা শাড়ি, খোলা চুল আর পুরো মুখে লেপ্টে থাকা লাল রক্তে মিষ্টিকে দেখাচ্ছে বিদঘুটে বিভৎস। মিষ্টি সাইকোর মতো লাফিয়ে গিয়ে বসলো আবিরের বুকের উপর। চোখ বন্ধ করে এলেপাথারি ছুরি চালাতে শুরু করলো আবিরের শরীর জুড়ে। আবির চিৎকার শুরু করলো। আবিরের এমন আত্মচিৎকারে বন্ধ ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো ওবায়দুল এবং ওয়াটসন। তাদের অবস্থা থেকে বেশ ভালো মনে হচ্ছে না। হয়তো সারা রাত ধরে মদ গিলেছে, যার জন্য ঠিক মতো দাঁড়াতেও পারছে না দুজন। রীতিমতো টলছে পা। তবু অকেজ মস্তিষ্ক ইঙ্গিত দিল বিপদের। ওবায়দুল ওয়াহিদ মাতাল কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই মাগির বাচ্চা, আমার ছেলেকে ছেড়ে দে বলছি, নাহলে বেঁচে ফিরতে পারবি না। আমার আলভিকে তোরা বাঁচতে দিলি না, আমার আলভিকে বাঁচতে দিলি না। বারবার একই কথা বিড়বিড় করতে করতে এক নাগারে ছুরির আঘাত করতে থাকলো মিষ্টি। একেবারে জানটা টেনে বের করে ক্ষান্ত হলো হাত। কোনো এক রক্ত পিশাচের মতো ঘাড় কাত করে চাইলো মদের নেশায় বুধ হয়ে দাঁড়িয়ে থাকা ওবায়দুল আর ওয়াটসনের দিকে। কোনো কথা না বলে এবার নীরব আক্রমণ চালালো ওয়াটসনের উপর। ওবায়দুল এবার চরম ভয় পেল। ভয়ের তোপে কাঁপতে লাগলো হাঁটু। অতিরিক্ত নেশার কারণে শরীরে বল নেই বললেই চলে। এই মুহূর্তে মিষ্টির হালচাল যেন এক সাইকো কিলারের মতো। টার্গেট পূরণ না করে থামবে না খুনের লিস্ট, থামবে না ছুরি চালানো প্রতিবাদী খুনি হাত। ওয়াটসনকে মেরে এবার সোফায় আরাম করে বসলো মিষ্টি, যেন কোনো রাজকার্য শেষে বিশ্রাম নিতে বসেছে। হাতের ছুরিটা তখনও মুঠোয় বন্দী। ছুরিটা দিয়ে ইশারায় কাছে ডাকলো ওবায়দুল্লাহ মিমকে। মিমকে আদেশ ছুড়ল আরো এক গ্লাস পানি দেওয়ার জন্য। মিম কম্পিত হাতে পানি নিয়ে হাজির হলো দ্রুত। মিষ্টির রক্তরঞ্জিত হাত বাড়িয়ে পানির গ্লাস নিয়ে দিল, তারপর বাড়িয়ে ধরলো ওবায়দুলের সামনে। নিন, খেয়ে নিন। আপনাকে এভাবে মারলে শান্তি পাবো না, পুরো সজ্ঞানে মারবো। তোর পিয়ে মারবো, নিজেকে প্রস্তুত করুন। কি ঠান্ডা কণ্ঠস্বর, অথচ গায়ে কাটা দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি। অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়েছে মিমের দিকে। পলকের নেই নড়চড়, অথচ হুট করে মিমকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল মিষ্টি। মিষ্টির কান্নায় ভারী হলো বদ্ধ ঘরের বাতাস। ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলি মিম? মিম উত্তর দেয় না মৃত্যুর ভয়ে। চিবুক নামিয়ে কাঁদতে থাকে কেবল। মিষ্টি এবার দু হাতে আগলে ধরে মিমের দোগাল, অসহায় ভেজা কণ্ঠে শুধায়, কেন করলি মিম? তোর সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। মিম এবারও নীরব, উত্তর দেয় না কিছুতে। মিষ্টি এবার ধমকে উঠলো, এক হাতে চেপে ধরলো তার গাল। শুনতে পাসনি কি বলছি? উত্তর দে।
মিম কাঁদতে থাকলো উচ্চস্বরে, ভাঙা ভাঙা গলায় বলল, তুই আলভির সাথে বন্ধুত্ব করার পর থেকে আমাদের জীবনটা পাল্টে দিয়েছে। তুই যদি আলভির সাথে কথা না বলতি তবে আমরাও আলভির সাথে এত ঘনিষ্ঠ হতাম না। না যাওয়া আসা হতো ওদের বাড়িতে, না পরিচিত হতো ওর বাপ ভাইয়ের সাথে। তুই যেমন আলভিকে ভালোবাসতি আমারও ভালো লাগতো। আলভিকে আমিও ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোর কথা ভেবে চেপে গিয়েছিলাম। দিব্যেই তো সব ঠিক চলছিল, কিন্তু সুস্মিতা, লিজা, মারিয়া সবাইকে হারিয়ে ফেললাম, যার পেছনে কোনো না কোনোভাবে তুই আর আলভি দায়ী ছিলি। তারপর এক রাতে চোখের সামনে হারালাম বাবা মাকে, হারালাম নিজের ইজ্জত, নিজের সর্বস্ব। তার জন্য তুই দায়ী ছিলি। কে বলেছিল আলভির সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক করার? তোদের জন্যই তো আলভির বাপ ভাই আমাদেরকে টার্গেট করেছিল। নিজের সাথে সব অন্যায় মেনে নিয়েছিলাম, কিন্তু যখন জানতে পারলাম তুই আর আলভি বিয়ে করে সুখে সংসার করছিস, আমার মাথায় রাগ চেপে বসলো। আর সেই থেকেই তোদেরকে একেবারে আলাদা করার জন্য উঠে পড়ে লাগলাম। আলভি সম্পূর্ণ নির্দোষ। আলভি আর আমার কোনো সন্তান ছিল না। আলভির বাবা আর ভাইয়ের কথা আমি শুধু তোর সাথে সাজানো বানোয়াট গল্প বলেছি, কিন্তু বিশ্বাস কর আমি বুঝতে পারিনি তুই আলভিকে মেরে ফেলবি। মিষ্টি খেপে উঠলো, এদিক সেদিক পায়চারি করে রাগ সামলানোর প্রচেষ্টা চালালো, খামচে ধরলো খোলাচল। না, তবুও শান্ত হলো না মস্তিষ্ক। অবশেষে তেড়ে এসে ছুরি চালালো গুটিসুটি মেরে বসে থাকা মিমের পিঠ পিছে। চেঁচিয়ে উঠে বলল, এর চেয়ে বিষাক্ত ছুরি তুই আমার কলিজায় মেরেছিস মিম। সে ক্ষত কি করে সারাই বলে দে। হঠাৎ আক্রমণে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করতে পারল না মিম। ছুরির আঘাতের কারণে হয়তো মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে গিয়েছে। মৃত্যুকে এত কাছ থেকে অনুভব করে কণ্ঠনালী রোধ হয়ে এলে যেন। এটা তুই করতে পারিস না মিষ্টি, আমাকে মারতে পারিস না। মিষ্টু তেড়ে এসে চুলের মুঠি চেপে ধরলো মিমের, দাঁতে দাঁত পিষে বলল, কেন তোকে কেন মারতে পারবো না? যেই হাতে আলভিকে মেরে দিয়েছি সেই হাতে তোর মতো ঘাতককে মারা কঠিন কাজ বলছিস? মৃত্যুর আগ পর্যন্ত নিজের প্রাণ ভিক্ষা চেয়ে কাটলো মিম, কিন্তু সাইকোপ্যাথ মিষ্টির মনে এক বিন্দুও মায়া হলো না। পেছন থেকে চুলের মুঠি চেপে ধরে গলাটা উঁচু করে ধরলো মিষ্টি। ব্যাচ হাতে ছুরিটা দিয়ে টান বসিয়ে দিল গলার মধ্যখানে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মিম। শুরু থেকে যার হাতে তৈরি হয়েছে পাপের সাম্রাজ্য, সে কি আর এক সামান্য মেয়েকে ভয় পেয়ে গুটিয়ে থাকে? ওবায়দুল ওয়াহিদ তেড়ে এসে মিষ্টির গলা চেপে ধরল। তোর বাপ মার সাথে সেদিন তোকে মেরে দিলে আজ আমার এই দিন দেখতে হতো না। আজ আর এই ভুল করবো না, একদম জান বের করে দিব। নিজের শরীরের সমস্ত রাগ উগড়ে পুরুষার এই শক্ত হাতের 5 আঙুলের থাপ্পড় বসাতে লাগলো মিষ্টির গালায়। মিষ্টির টালমাটাল হয়ে ছিটকে পড়লো, ছিটকে গেল হাতের ছুরি। ওবায়দুল ওয়াহিদ মেরুন রঙের পাঞ্জাবির হাতা গুটিয়ে ধেয়ে গেল আবার। মিষ্টির চুলের মুঠি চেপে ধরে টেনে তুলে সোজা করে দাঁড় করালো। মিষ্টির চোখে মুখে নেই মৃত্যু ভয়, আজ যেন পণ করে নিয়েছে, হয় মরবো না হয় মারবো। চোখে মুখে লেপ্টে রয়েছে কেবল প্রতিশোধের স্ফুলিঙ্গ। এত তেজ সহ্য হয় না ওবায়দুলের, পিত্তি জ্বলে উঠে যেন। পরপর আরো কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল, বলল, ইশারা তো দেমাক তোর। মিষ্টি হো হো করে হেসে উঠল। সাদা দাঁতে তখন রক্ত লেগে পৈশাচিক রূপ ধারণ করেছে। রাগে লাল হয়ে ফুলে উঠেছে নাক, চোখ দুটো হয়ে আছে ভয়ঙ্কর, যেন জ্বলন্ত আগ্নেয়গিরি, যে কাউকে এই আগুনে পুড়িয়ে খাক করে দিতে মরিয়া হতে উঠেছে। সময় বেশি নেই জানোয়ারের বাচ্চা, সময় থাকতে মেরে ফেল আমাকে। আমি বেঁচে গেলে তুই বাঁচতে পারবি না। ওবায়দুল ওয়াহিদ ভরকায় তবে ভাঙে না, উল্টো আরো বেশি হিংস্র হয়ে ওঠে। শাড়ি ভেদ করে খামচে ধরে মিষ্টির কোমরের নরম মাংস। এই শরীরের জন্য এত তেজ তোর, আজ সুদে আসলে সব তেজ বের করে দিব। নরম মাংস আর একটু চেপে ধরলো এবার। ধারালো নখের আঘাতে ছিলে গেল কোমরের মাংসপিণ্ড। ফর্সা কোমরে আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে লাল বর্ণ ধারণ করলো। মিষ্টু হকচকালো, অথচ তীব্র ব্যথায় বের হলো না কোনো শব্দ। দাঁতের সাথে দাঁত চেপে ধরে চোখ বন্ধ করে নিল। একটু আগেই যে চোখ ছিল হিংস্রতার মহাপ্রলয়, সেই চোখে ধরা দিয়েছে ইজ্জত হারানোর ভয়। মরণের ভয় নেই, যদি হয় তা যোদ্ধার মতো। কিন্তু নারী হিসেবে যে সম্ভ্রম নিজের স্বামীর কাছে আজ পর্যন্ত সঁপে দেয়নি, সেই সম্ভ্রম খোয়ানোর ভয়ে নাড়িয়ে দিয়েছে ভেতরটা। নারী মানেই তো কোমল প্রাণ, যতই স্নেহকোষগুলো প্রতিবাদী সুর তুলুক, যতই মস্তিষ্ক বলুক যুদ্ধকর, কোনো এক জায়গায় গিয়ে নারীর একমাত্র পরিচয় সে নারী। পুরুষের তুলনায় তার শক্তি বরাবর ক্ষুদ্র। ঠিক যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে ওবায়দুল ওয়াহিদের শক্তির কাছে মিষ্টির সমস্ত রাগ জেদ শক্তির পরিসর খুবই ক্ষুদ্র, যদিও মনে ভয়, তবে কণ্ঠ তার অনড়। এই ভুলটা করার কথা চিন্তাও করিস না, ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিব। ওবায়দুল ওয়াহিদ ব্যঙ্গ করে হাসল। তেজ দেখে 1 ইঞ্চিও কমেনি। আগে নিজে বাঁচার কথা তো ভাব, কে বাঁচাবে তোর ইজ্জত? আলবি। উচ্চস্বরে হেসে উঠল ওবায়দুল। বেচারা আলবিকে তুই নিজের হাতেই মেরে দিয়ে এলি। কথাটা যেন মিষ্টিকে আর একটু নড়বড়ে করে দিল। এতদিন ধরে আলভি তো তাকে কোনো না কোনো ভাবে আগলে রেখেছে, অথচ আজ তো সব দিক অন্ধকার, কেবল অন্ধকার।
ওবায়দুল দাঁত বের করে শয়তানি হাসলো, একটানে সরিয়ে ফেললো মিষ্টির কাঁধের উপর গোটানো শাড়ির আঁচল। উন্মুক্ত হলো সাদা ব্লাউজে আবৃত দুটুকরো মাংসপিণ্ডের স্পষ্ট ভাঁজ। আতঙ্কে দুহাত আড়াআড়ি করে নিজের সম্ভ্রম ঢাকার বৃথা চেষ্টা করলো মিষ্টি। ওবায়দুল পৈশাচিক হাসলো, টানতে টানতে খুলে ফেললো পুরো শাড়ি। দাঁতের মুঠোয় মিষ্টির পরিহিত শাড়ি খামচে ধরে চোখ বন্ধ করে ঘ্রাণ নিল ওবায়দুল। শাড়িতে লেগে থাকা তাজা রক্তের ঘ্রাণ উন্মাদনা ছড়ালো রন্ধ্রে রন্ধ্রে। একটু একটু করে এগোতে থাকলো মিষ্টির দিকে। মিষ্টি নিজের শরীর আড়াল করতে পিঠে ছড়িয়ে থাকা লম্বা কেশগুচ্ছ বুকের দুপাশে নিয়ে এলো। ভারী কেশগুচ্ছ আঁচলের মতো আড়াল করে দিল শরীরে স্পর্শকাতর জায়গা। ওবায়দুল এক পা পা করে এগোচ্ছে, মিষ্টি এক পা করে পেছাচ্ছে। ইজ্জত হারানোর ভয়ে আষ্টে পৃষ্ঠে ধরেছে মিষ্টির হৃৎপিণ্ড। ওবায়দুল আবারও তার হিংস্র থাবা বসায় মিষ্টির শরীরে। সঙ্গে সঙ্গে ব্লাউজের হাতার দিকের কিছু অংশ ছিঁড়ে যায়। ছেঁড়া কাপড়ের এক অংশ চলে আসে ওবায়দুলের হাতে। মিষ্টি ছুটতে থাকে নিজের ইজ্জত বাঁচানোর তাগিদে, আর ওবায়দুল তাড়া করে তার লালসা মেটানোর উদ্দেশ্যে। মিষ্টি দৌড়ে ঘরের ভেতরে চলে যায়, পেছন পেছন ওবায়দুলও যায় হেলে দুলে। মিষ্টিকে একা পেয়ে যেন রয়ে শুয়ে তরপরিয়ে মারের ইচ্ছে তার। মিষ্টি তিত্তির করে খামছে, শরীর কাঁপছে অনবরত। বুকের দুভাজের মধ্যখান হতে গড়িয়ে পড়ছে উষ্ণ খাম। লুকালো গিয়ে সোফার আড়ালে। ওবায়দুল রসিকতার কণ্ঠে ভয়ঙ্কর ডাকছে তাকে। কোথায় তুমি মিষ্টি? লুকিয়ে যে পার পাবে না কিছুতেই। ওবায়দুলের ঠান্ডা স্বর ভয় পাইয়ে দেয় মিষ্টিকে। হামাগুড়ি দিয়ে নিজের ইজ্জত নিয়ে বের হতে চায় ঘর থেকে, কিন্তু শেষ রক্ষা হলো কই। মিষ্টির হামাগুড়ি ওবায়দুলের পা পর্যন্ত এসে থেমে যায়। মিষ্টি ভয়াতুর দৃষ্টিতে চিবুক কুচিয়ে উপরের দিকে যায়। ওবায়দুলের মুখ দর্শন হতে ছিটকে আসে ঠোঁট ভাঙা কান্নার দলা। ওবায়দুল মিষ্টির খোলা চুল চেপে ধরে টেনে হিঁচড়ে ছুঁড়ে মারে সোফার উপর। শুধু ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা মাত্র। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু এবার করতেই হবে। মিষ্টি নিজের সবটুকু শক্তি দিয়ে লাথি বসিয়ে দিল ওবায়দুলের লিঙ্গ বরাবর। পাগলের মতো দৌড়ে গিয়ে কুড়িয়ে নিল ফ্লোরে পড়ে থাকা রক্তমাখা ছুরিটা। আর কোনো ভাবাভাবি নেই, না আছে কথা বলার সুযোগ। মিষ্টি উম্মাদের ন্যায় চেঁচিয়ে উঠল, তেড়ে গিয়ে ছুরি মারল ওবায়দুলের বুকের উপর। ওবায়দুল এখন আহত প্রায়। মিষ্টির সাথে লড়াই করা এখন বোকামি ছাড়া আর কিছুই নয়। নিজের জীবন নিয়ে পালানোটাই বেটার অপশন। ওবায়দুল ওয়াহিদ আহত বুক এক হাত চেপে চেপে ছুটল জীবন বাঁচাতে। তার পেছনে অর্ধনগ্ন মিষ্টিও ছুটেছে ছুরি হাতে। সকাল 8টা নাগাদ শহরের রাস্তাঘাটে বেড়েছে কোলাহল। কারো হাতে ব্যাগ ভর্তি বাজার, আবার কেউ বা অফিসে পৌঁছানোর জন্য বাসের অপেক্ষায় সিরিয়ালে দাঁড়ানো। বাচ্চাদের বাবা মা ব্যস্ত পায়ে হাঁটছে স্কুলে পৌঁছানোর জন্য। সাত সকালের নিস্তব্ধ শহর এখন পুরোপুরি জমজমাট। চারিদিকে হইচই আর কোলাহল। সবারই সময়ের বড় অভাব। সময় চাইতো দ্বিগুণ আগে কাজ শেষ করার প্যারা মাথায়। অন্যদিকে বাজারের দাম কষাকষি নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে বেঁধেছে বিশাল দ্বন্দ্ব মেটাতে ভিড় হয়েছে মানুষজন। ঝামেলার তোপে পড়ে পেরেশানিতে ট্রাফিক পুলিশ। সাধারণ পাবলিকের সাথে পেরে ওঠা বেজায় দায়। রাস্তায় লেগেছে গাড়ির লম্বা লাইন। পেছনের গাড়ির ড্রাইভার সামনের ড্রাইভারদের দিচ্ছে অকথ্য ভাষায় গালাগাল। সব মিলিয়ে ঢাকার ব্যস্ত শহর যাচ্ছে, তাই পরিস্থিতি তৈরি করেছে রোজকারের মতো। হঠাৎ করে চারদিকে স্তব্ধ হয়ে গেল। নীরবতা যেন ঘিরে ধরেছে পুরো শহর। এতক্ষণ ধরে চেঁচামেচি করা মানুষগুলো চুপ হয়ে গিয়েছে এক মুহূর্তে। সবার উৎসুক দৃষ্টি মেইন রাস্তায় নিবদ্ধ। সবাই কপাল কুঁচকে দেখছে চোখের সামনে ঘটিয়মান এক ভয়ঙ্কর দৃশ্য। কোথা থেকে দৌড়ে এসে রক্তভেজা মধ্যবয়স্ক একজন পুরুষ মেইন রোডের পাকা রাস্তায় উপর হয়ে পড়ে গেল। তার পেছনে ধেয়ে আসা এক অর্ধনগ্ন নারী মূর্তি কোনো কথা ছাড়াই উম্মাদের মতো ছুরি চালাতে লাগলো অনবরত। কষাই যেমন মাংস কাটে, ঠিক তেমন তার কোপানোর ধরন। ঠিক কি হচ্ছে কেউ বুঝে ওঠার আগে মিষ্টি ঘটিয়ে ফেলে আরো ভয়ঙ্করতম দৃশ্য। গরু জবাই করার মতোই ছোট ছুরিটা দিয়ে জবাই করতে থাকে ওবায়দুলের গলা। ওবায়দুলের গগন বিদারী চিৎকার কাঁপিয়ে তোলে মাথার উপর অন্ধহীন খোলা আকাশ। খোলা চুলের রক্ত লেপ্টে থাকা ফর্সা মুখ যেন জ্যোতি ছড়াচ্ছে। এমন সুন্দর মায়াবী কন্যা তাণ্ডব লীলায় আটকে উঠল সবাই। কলেজায় কতটা সাহস সঞ্চারিত থাকলে ভরা বাজারের মধ্যে কেউ কাউকে এমন জঘন্যভাবে খুন করতে পারে। মিষ্টির এহেন হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে থরথর করে কাঁপছে উৎসুক জনতা। ভয়ে ভেজা বেড়ার মতো সিটিয়ে গিয়েছে সবাই। আবারও শুরু হয়েছে হই হই কোলাহল। সবাই বলা বলি করছে, আরে আরে, এ তো শিল্পপতি ওবায়দুল ওয়াহিদ, ফেমাস সিঙ্গার আলভি ওয়াহিদের বাবা। কেউ কেউ বলছে, কে এই মেয়ে? দেখতে তো কেমন মায়াবী লক্ষ্মীমন্ত, অথচ এমন বিশ্রীভাবে এত ভালো একটা মানুষের প্রাণটা কেড়ে নিল। আরে দ্রুত পুলিশে ফোন করো, এই মেয়ে পালাতে যেন না পারে। কারো কোনো কথা কানেই গেল না সাইকোপ্যাথ রক্তনেশায় উন্মাদ হয়ে থাকা মিষ্টির। উল্টো খোলা আকাশের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল কয়েকবার। আমাকে ক্ষমা করিস না আলভি, একদম ক্ষমা করিস না। রাগে কিলবিল করছে রাব্বির মাথা। কি থেকে কি করে ফেলবে কোনো কিছু ঠিক নেই। নিহা ঠায় দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে। রাব্বি এমন বিহেভিয়ার সুবিধা ঠেকছে না কিছুতে। যেখানে তাদের উদ্দেশ্য ছিল তানজিলকে মেরে ফেলা, সেখানে তানজিলের মৃত্যুর খবর শুনে এমন ছটফটানো কোনো মানেই খুঁজে পাচ্ছে না নেহা। নিজেকে হসপিটালে অ্যাডমিট করার পর নেহা সুযোগ লুপে নিয়ে তানজিলের শরীরে ইঞ্জেকশন পুশ করে দিয়েছিল।
সবই হয়েছে রাব্বির ইনস্ট্রাকশন অনুযায়ী। রাব্বি বলেছিল তানজিলের ডেড বডি যেন সাথে করে নিয়ে আসে, কিন্তু রাব্বির এই কথাটা নিহার একদমই পছন্দ হয়নি। যেই তানজিলের জন্য জীবনটা শুধু পাল্টায়নি বরং পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, সে তানজিলের শরীরটা নিজের সাথে বয়ে বেড়াতে ঘৃণায় গা গুলিয়ে আসে তার। তাই তো নিজের সমস্ত রাগ জেদ একত্র করে তানজিলের ডেড বডিটা ব্রিজের ওপর থেকে সোজা নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। তানজিলকে নদীতে ফেলে দেওয়া নিয়েই রাব্বির যত রাগ। নেহা এবার বিরক্ত হয়ে জিজ্ঞেস করে বসলো, এমন করার কারণ কি রাব্বি? তানজিলকে মারাই তো আমাদের উদ্দেশ্য ছিল। তার লাশের যা ইচ্ছে হোক, তাতে তোমার কি? রাব্বি দাঁতে দাঁত চেপে ধরলো। অতিরিক্ত রাগে মস্তিষ্ক শূন্য লাগছে প্রায়। পকেট থেকে ধারালো ব্লেড বের করে সোজা লাগিয়ে দিল নেহার গলায়। ইনজেকশনটা তানজিলকে মারার জন্য ছিল না, ড্যাম ইট। তানজিল তালুকদার আরো একবার বেঁচে গেল তোর বোকামির জন্য। সঙ্গে সঙ্গে নেহার মুখের আদল নীল বর্ণ ধারণ করলো। রাব্বির এমন কাজে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নেহা দুহাত গলায় চেপে ধরে গড় গড় শব্দ করে বলল, এটা তুমি কি করলে রাব্বি? রাব্বি প্রচন্ড আক্রোশে চেপে ধরলো নেহার গাল। আর তুই তুই কি করেছিস? আমার সমস্ত প্লেনে জল ঢেলে দিয়েছিস। ওই তানজিল তালুকদারকে আমার জীবিত দরকার ছিল, তার ওই ফর্মুলার জন্য তাকে জীবিত লাগতো আমার। তারপর নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার চেঁচিয়ে উঠে বলল, তুই জানিস তোর জন্য আমার কত কোটি টাকা হাতছাড়া হয়ে গেল? ওই তানজিলের তৈরি ফর্মুলা যদি একবার বসের হাতে তুলে দিতে পারতাম তবে কত প্রফিট হতো আমার। সব ঘেটে দিলি, সব কিছু। এত কষ্ট করে তোর মতো নষ্টা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে পেয়েছেটা কি? কি দিলে বিনিময়? শালিক, আমার কথা অমান্য করার শাস্তি ভোগ করে বার। নেহার কাতর দুটো চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তৃষ্ণা মিটিয়ে দেখে নিল ভালোবাসি ভালোবাসি বলে আগলে রাখা স্বার্থপর বেঈমান পুরুষ মানুষটিকে। এই লোকটা যে তানজিল তালুকদারের থেকে খতরনাক। তানজিল তো শুধু শরীরটাকে ক্ষতবিক্ষত করেছে, অথচ এই লোক পুরো মনটাকে ক্ষতবিক্ষত করেছে কত যত্ন করে। কি করে মানুষ এত সহজে ভালোবাসার মতো 4 অক্ষরের কঠিন শব্দটা উচ্চারণ করে? ভালোবাসা কি ছেলে খেলা? একটা নোংরা শরীরের পবিত্র মনের সবটা দিয়েই তো ভালোবেসেছিল রাব্বিকে, অথচ সেই ভালোবাসার মানুষটাই পুরো মিথ্যা। স্বার্থের বেড়াজালে বেষ্টিত তার হৃদয়। নইলে কি আর এত সহজে জড়তাহীন গলায় ব্লেড চালাতে পারে? লাগেজপত্র গুছিয়ে রেখেছে কাল রাতে। আজ সকালে স্পেশাল ফ্লাইটে আমেরিকায় চলে যাবে শিখা। সেই খবর কানে যেতেই সোমা পথ আটকে দাঁড়ায় শিখার। তুমি কোথায় যাচ্ছ শিখা? আমাকে অপরাধী করে দিয়ে চলে যাচ্ছ? শেখর ব্যানার্জি থমথমে মুখে দাঁড়িয়ে আছে শিখার লাগেজ হাতে। কাল রাতে তানজিলে যাওয়ার পর শেখর বেশ অনুতপ্ত হয়েছেন। মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ফেটে পড়েছিলেন খুব। পূজা ব্যানার্জি মুখে কাপড় গুজে থেমে থেমে কাঁদছে। সোমার কথা একদমই সহ্য হচ্ছে না তার। তবুও কিছু করার নেই। কাল রাতে এই মেয়ে যেই খেল দেখিয়েছে, মনে পড়লে সোজা গলা কাটার জায়গাটায় হাত চলে যায় আপনা আপনি। শিখা ফ্যাকাশে ঠোঁটে শুকনো হাসলো। সোমার দিকে দুকদম এগিয়ে গিয়ে বলল, কি বলছো দিদি? আমি এত উদার মনের হতে পারবো না। একটু পর তুমি বেনারসি পরে আমার ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করবে। আমার ডাক্তারবাবু আসবে, তোমার চোখে চোখ রাখবে, তোমায় বিয়ে করে সাথে নিয়ে যাবে। জাস্ট এই 2-1টা কথা ভাবতেই আমার জীবনটা বেরিয়ে আসতে চাইছে। মনে হচ্ছে কেউ আমার কলিজায় অনবরত ছুরি মারছে। বিশ্বাস করো দিদি, এই কথাটুকু ভেবেই আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে, চোখের সামনে দেখে না জানি সোজা আমাকে চিতায় তুলতে হয়। আমি পারবো দিদি, তোমার আর ডাক্তারবাবুকে একসাথে দেখতে পারবো না। ধরে নাও যন্ত্রণা থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছি দিদি। পালিয়ে গিয়ে হলেও আমাকে বাঁচতে দাও। সোমা কিছু বলার ভাষা খুঁজে পায় না। ভাগ্যের কাছে সোমাও যে বড্ড অসহায়। সোমা অনুশোচনা আর অনুতাপে দগ্ধ হয়ে জড়িয়ে ধরে শিখাকে। এই বোনটাকে পারলে ক্ষমা করে দিও। আমার কোনো রাগ নেই দিদি, না আছে কোনো অভিমান। আমার ভাগ্যে ডাক্তারবাবু নেই, তাই হয়তো ডাক্তারবাবু আমাকে ভালোবেসেছে। প্রার্থনা করি দিদি, তোমরা সুখী হও, খুব সুখী হও। আমার ডাক্তারবাবু কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তুমি খুব ভাগ্যবতী দিদি। আসছি তাহলে। আর এক দণ্ড দাঁড়ালো না শিখা। সোমাকে এড়িয়ে বাইরে হাঁটা ধরলো। আর একটু দাঁড়িয়ে গেলে হয়তো খুব কষ্ট করে ধরে রাখা অশ্রুবন্ধের বৃষ্টি হয়ে নেমে যেত। মনে মনে কত কল্পনা জল্পনা। খুব কালো মেয়েটাও আজ মনের সমস্ত রং মিশিয়ে তার সুন্দর মানুষের জন্য নিজেকে বিশেষভাবে সাজিয়ে তুলেছে। শ্যামকালো মুখের রং আজ আর চাপা লাগছে না, বরং উজ্জ্বলতা ছড়াচ্ছে ক্ষণে ক্ষণে। ঠোঁট জুড়ে ঠিকরে পড়ছে মিষ্টি হাসি। সেই হাসির যেন আজ কোনো কিছুর তুলনা হয় না। এমন অতুলনীয় হাসির মালকিন আজ সম্পূর্ণভাবে স্বেচ্ছায় নিজেকে তার স্বপ্নের পুরুষের নিকট সঁপে দিবে। বেপরোয়া মানুষটা যদি আজ খুব বেশি বেপরোয়া ওঠে, তবে কি করবে সোমা? কি করে সামলে নেবে বেসামাল পুরুষের বেসামাল ভালোবাসা? ভাবতেই পুলকিত হয় মন। লজ্জায় চিবুক নেমে যায় আপনা আপনি। শিরশির করে ওঠে সর্বাঙ্গ। কি ভয়ঙ্কর অনুভূতি, কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা।
সেদিনের মতো আজও ব্যালকনিতে উপস্থিত হলো শালিক পাখি। তবে আজ আরো জোড়া বেঁধে আসেনি। একটি শালিক পাখি কিচিরমিচির করছে থেকে থেকে, হয়তো কোনো দুঃসময়ের বার্তা নিয়ে এসেছে। সোমা বুঝতে পারছে না পাখির কথা, মন খারাপ করে এদিক সেদিক চাইলো। কই, কোথাও দেখা মিললো না আরো একটি পাখির। শুভ অভিমানী কণ্ঠে বলল, কি রে শালিক, আজ তুই একা এলি যে? তোর সঙ্গে কই? আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিনে তুই কিসের ইঙ্গিত দিতে এলি? শালিক পাখি একঘেয়ে কিচিরমিচির করতেই থাকে। সোমা মন খারাপ করে চেয়ে থাকে সেই পাখির পানে। হঠাৎ ধ্যান ভাঙলো নিচতলায় বাজতে থাকা সোমার ফোনের আওয়াজে। কাল রাতে হয়তো কোনোভাবে ফোনটা নিচেই রয়ে গিয়েছিল। অত শত ঝামেলা পুহিয়ে আর ফোনের কথা মনে পড়েনি একটুও। সোমা নিজের বেনারসি একটু গুটিয়ে নিয়ে গুটি গুটি পায়ে নেমে এলো নিচে। ফোনের স্ক্রিনে জলজল করছে সেভ করা একটি নাম, সুন্দর মানুষ। সোমা ঠোঁট প্রসারিত করে হাসে, রিসিভ করে কানে ধরে মিনমিনে কণ্ঠে বলে, তর্স হচ্ছে না দেখছি আপনার। আপনি কি শ্যাম কালো বধূ? অপর পাশ থেকে অচেনা পুরুষের কণ্ঠস্বর শুনে ধক করে উঠলো বুকের ভিতর। নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, ইয়েস আই এম। এবার পাল্টা প্রশ্ন করলো, আপনি কে? মোবাইলের মালিক কোথায়? আমি SI সুমন। আমরা একটি আধপোড়া ডেড বডি পেয়েছি, সেখানে এই ফোন আর মানিব্যাগ পেয়েছি। ব্যাগের মধ্যে ডক্টর তানজিল তালুকদারের ক্রেডিট কার্ড উদ্ধার করেছি আমরা। কথাগুলো কর্ণচ্ছেদ করে সোজা মস্তিষ্কে গিয়ে পৌঁছালো। সচল মস্তিষ্ক সচল হয়ে ঝাঁকিয়ে তুলল শরীর। অবশ্যই এলো ফোন ধরে রাখা হাত, প্যারালাইজডের মতো হয়ে এলো পুরো গতর। অতঃপর জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো বেনারসি পরা লাল টুকটুকে শ্যামকালো বধূ। পরনে লাল বেনারসি, ঠোঁটে লাল লিপস্টিক, মোটা কাজলে রাঙা চোখ। সাজগোজে একটুও লেপটে যাওয়ার ফুসরত নেই। চোখ মুখ ফ্যাকাশে, তবে দুঃখের খোঁড়া লেগে নেই। পরিবেশ আর পরিস্থিতির সাথে তার চেহারার ধরন ভিন্ন। পূজা ব্যানার্জির সুযোগ লুপে নিলেন। ভাবলেন হয়তো স্বামীর মৃত্যুতে শোকাহত মেয়েকে সাহায্য করার এটাই মুখ্য সুযোগ। পূজা ব্যানার্জি টেনে ধরল সুমার বেনারসির আঁচল। এই মেয়ে ভারী অলক্ষী মেয়ে তো, তুই বিয়ের শাড়ি পরে এই স্বামীর জীবনটা খেয়ে ফেললি। এখন কোন আকেলে এই শাড়ি পরে বসে আছিস? সুমা খেপে গেল, মুচড়ে ধরল পূজার হাত। মুখ সামলে কথা বলুন। আমার তানজিল যদি এসে দেখে আপনি আবার আমার গায়ে হাত দিয়েছেন, তবে বেঁচে যাওয়া জীবনটা খোয়াতে হবে বলে দিলাম। পূজা ব্যানার্জি কর্কশ কণ্ঠে বলল, তেজ কমা মেয়ে, যার জন্য এত তেজ দেখাচ্ছিস সে আসবে না। সে মরে গিয়েছে, বুঝলি, মরে গিয়েছে। সুমা ডান হাত চেপে ধরল পূজার মুখ, বা হাতের আঙুল ঠোঁটে ঠেকিয়ে বলল, একদম বাজে কথা বলবি না। কাল শুনিসনি তানজিল কি বলে গিয়েছে? সে তার শ্যাম কালো বধূকে নিতে আসবে। তার মানে সে আসবে। তুই দেখছিস না আমি তার জন্য কত সুন্দর করে সেজেছি? সে বুঝে আমাকে না দেখে চলে যাবে? তাকে যে আসতেই হবে। পূজা মুখের উপর থেকে টেনে সরালো সুমার চেপে ধরা হাত। কোনো লাভ নেই, এই শাড়ি তোর পরে কোনো লাভ নেই। তোর তানজিল মরে গিয়েছে, সে আসবে না, আর কোনোদিন আসবে না। সুমার রেগে আরো কিছু বলার আগেই বাদশাতলো শেখর ব্যানার্জি। পূজা, কি শুরু করেছো? মেয়েটাকে এমন মানসিক টর্চার না করলে কি নয়? থানার সমস্ত ফর্মালিটি সেরে সবে মাত্র ফিরলেন শেখর ব্যানার্জি। সাথে এসেছেন SI সুমন। SI সুমার কাছে এগিয়ে এলেন। আপনি মিসেস তালুকদার? ইয়েস। অফিসার এবার রয়েশ হয়ে বললেন, দেখুন, তানজিল তালুকদারের আইডেন্টিফাই করার জন্য তার ফ্যামিলি তো আর কেউই রইল না, তাই আপনার বাবাকে নিয়ে যাওয়াই হয়েছে। আপনার বাবা নিজে আইডেন্টিফাই করেছে তার লাশ। অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে ডেড বডিটা ডক্টর তানজিল তালুকদারেরই ছিল। দাঁড়ানো অবস্থায় সুমার টলে গেল খানিক। সামনে নিতে খামচে ধরলো বেনারসির আঁচল। চোখ বন্ধ করে গিলে নিল যন্ত্রণা। কপাল কুচকে নিয়ে জিজ্ঞেস করলো, কেউ নেই মানে? সুমার এখনো প্রশ্নে অফিসার ভড়কালো। মনে মনে ভাবলো, এমনি কি আদৌ ডক্টর তালুকদারের ওয়াইফ? এক রাতের মধ্যে পুরো শ্বশুর বাড়ির সবাই খুন হয়ে গেল, অথচ এই মেয়ের ভাব দেখে মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠেছে। অফিসার ভাবুক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি সত্যিই কিছু জানেন না? কি জানা উচিত ছিল? কাল রাতে ডক্টর তানজিল তালুকদারের পুরো পরিবারকে কেউ নির্মমভাবে হত্যা করেছে। তার সাথে বড় কথা, আমাদের ফোর্স একটি মেডিসিন ফ্যাক্টরি থেকে তানজিল তালুকদারের আধপোড়া চিটপটি উদ্ধার করেছে। তোমার কপাল চুইয়ে পড়ে ঘাম রুহটা যেন ছিটকে বেরিয়ে আসতে চায়, অথচ কণ্ঠে তার প্রবল আত্মবিশ্বাস। তানজিলের কিচ্ছু হয়নি অফিসার, উনি আসবে। উনি আমাকে কথা দিয়ে গিয়েছে, উনি আসবে। সুমার কথায় অফিসারের মায়া হলো খুব। সত্যিটা মেনে নিন মিসেস তালুকদার, ডিরেক্ট তানজিল মৃত। সুমা তেতে উঠল। আমি মানি না অফিসার, একদম ফালতু কথা বলবেন না। আমার তানজিল ফিরবে, ওকে ফিরতে হবে। কেন বুঝতে পারছেন না? আমার তানজিল কথার খেলাপ করে না। মানুষ বেঁচে থাকলে তো কথা রাখবে,
যদি বেঁচেই না থাকে তবে ফিরে এসে কথা রাখবে কি করে? শেখর ব্যানার্জি এগিয়ে এলেন মেয়ের কাছে, এক হাতে মেয়েকে আগলে ধরে বললেন, অফিসার ঠিক বলছে রে মা। আমি এইমাত্র মর্গ থেকে তানজিলের ডেড বডি আইডেন্টিফাই করে এসেছি। ওটা সত্যি তানজিল। সীমা দুহাতে চেপে ধরলো তার কান, দাপটিয়ে কণ্ঠে চেঁচিয়ে উঠল, মিথ্যা, সব মিথ্যা, তোমরা সবাই মিথ্যা বলছো। আমার তানজিলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দেখুন, আপনি না মানলে তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না, তাই না? তবে আমরা খুনের দায়ে অভিযুক্ত হিসেবে মাদিহা রহমান মাছটিকে আমাদের হেফাজতে রাখছি। উনি স্বীকারোক্তি দিলেই সব প্রমাণ হয়ে যাবে। সীমা এবার চরম অবাক হলো, বিস্ময় ছাপিয়ে গেল মস্তিষ্ক জুড়ে। মনে মনে শুরু হলো খচখচানি। তানজিল ফিরবে ফিরবে বলতে থাকা মন আভাস দিচ্ছে ভয়ঙ্কর কিছুর। মস্তিষ্ক মনে করিয়ে দিল মিষ্টির সেদিনের বলা কথা। আমার খুনের লিস্টে তানজিলের নামটা যোগ হয়ে গেল। সুমা হালকা ঝাঁকুনি দিল শরীর, হৃৎপিণ্ড তুলল কম্পন, আত্মবিশ্বাসী কণ্ঠে লাগলো ভাটা, বিড়বিড় করে উচ্চারণ করলো, মিষ্টি। হ্যাঁ মিষ্টি, বিখ্যাত সিঙ্গার আলভি ওয়াহিদের ওয়াইফ। আজ সকালে 4টি মার্ডার করার অপরাধে আমাদের কাস্টাডিতে আত্মসমর্পণ করেছেন। আন্দাজ করা যাচ্ছে তানজিল তালুকদারের হত্যাকাণ্ডের পেছনে হয়তো তারাই হাত রয়েছে। সুমা ধপ করে বসে পড়ল সোফার উপর, খামছে ধরল সোফার কুশন। এক অজানা ভয়ে জর্জরিত হয়েছে হৃদয়। ছোট্ট মাসের কাঠফাটা রোদ্দুরের মতো শুকিয়ে এলো গলা। মিষ্টি কি তবে তানজিলকে সত্যি? আর ভাবা হলো না কিছুই। দম বন্ধ হয়ে এলো যেন। শক্ত খোলসে আবৃত নরম তুলতুলে হৃদয়খানা হাঁসফাঁস শুরু করলো। ভেতরের অন্তরাত্মা চেঁচিয়ে চেঁচিয়ে শুধু একটা কথাই বলে, কার জন্য পড়লে লাল শাড়ি? কার জন্য সাজতে এত নিখুঁতভাবে? যে আসবে না, যে কথা দিয়েও কথা রাখতে জানে না, তার জন্য? অপরদিকে আত্মবিশ্বাসী আত্মা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। তানজিলের না ফেরার আশঙ্কায় কুণ্ডলে পাকিয়ে আসা কান্না ভেতরটা আর্তনাদ করতে করতে বলে, আপনি তো বলেছিলেন ফিরবে, আপনি তো বলেছিলেন আমরা শ্যাম কালো টুকটুকে বধূকে সঙ্গে করে নিয়ে যাব। কোথায় আপনি? একটিবার এসে দেখে যান। এই প্রথমবারের মতো শ্যাম কালো শরীরে শাড়ি জড়িয়ে বসে আছে আপনার অপেক্ষায়। একটাবার এসে দেখে যান প্লিজ। দু চোখের তৃষ্ণা মিটিয়ে সে সমহীন কণ্ঠে একবার বলুন, শাড়িতে তোমাকে পরিপূর্ণ নারী লাগছে শ্যাম কালো বধূ। আপনার তামাটে ঠোঁটের ছোট্ট বাক্য শুনে আমাকেও একটু লজ্জা পাওয়ার সুযোগ দিন না প্লিজ। সব স্বপ্ন, সব কল্পনা, সব অনুভূতি এইভাবে শেষ করে দিয়ে আপনি যেতে পারেন না, কিছুতেই যেতে পারেন না। আমি কি করে থাকবো বলুন? আজকাল যে আপনার ছোঁয়া পাওয়ার পদ অভ্যাস তৈরি হয়েছে খুব। চলে যাবেন যখন কেন বানিয়ে দিয়ে গেলেন এমন অভ্যাস? আপনি বুঝি প্রতিশ্রুতি নিয়ে নিলেন? স্বার্থপর বেঈমান পুরুষ, একবার ফিরে আসুন, এই আঁচলে বাঁধিয়ে রাখবো, কোথাও যেতে দিব না। ধেয়ে আসা চাপা আর্তনাদ কণ্ঠনালীতে আটকে রইল। জল জলে তেজি চোখে ছিটকে আসে ভাঙা ঠোঁটের কান্নার দলা, অথচ ঘন পল্লবেই বন্দি সেই যন্ত্রণা। সবলীল শক্ত দৃষ্টি ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে নারাজ। সুমা চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। মুখের আদল কঠিন, তাকানোর ধরন যে কাউকে বিভ্রান্ত করে দেওয়ার মতো। জড়তাহীন চাঞ্চল্যকর কণ্ঠ, আমি মিষ্টির সাথে দেখা করতে চাই অফিসার। টেবিলের দুপ্রান্তে দুটো চেয়ারে বসে আছে দুজন। অফিসার রাজীব একধানে তাকিয়ে আছে মায়াবী ঝোঁকের অধিকারিণী সুন্দরী রমণীর দিকে। সে ভেবেই পায় না এইটুকুনি একটা মেয়ে কিভাবে এতগুলো খুন করতে পারে। নিশ্চয়ই কাউকে বাঁচানোর জন্য এই মেয়ে নিজের কাছে সব দোষ নিয়ে নিয়েছে। অত শত ভাবার প্রয়াস নেই, আসামের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়াই তার মুখ্য উদ্দেশ্য। আপনি কি সত্যি আরটি খুন করেছেন? রাজীবের এমন প্রশ্নে হাসি পেল মিষ্টির। শান্ত স্বরে প্রশ্ন ছুড়ল, কোনো সন্দেহ আছে? আমার মনে হচ্ছে আপনি কাউকে বাঁচানোর জন্য। মিষ্টি হাত উঁচিয়ে চুপ করিয়ে দিল রাজীবকে। আচ্ছা মানলাম আপনি সবগুলো খুন করেছেন, কিন্তু খুনগুলোর পিছনে অবশ্যই কোনো কারণ তো নিশ্চয়ই আছে। অফিসার রাজীবের ভদ্রতা মিষ্টিকে মুগ্ধ করে। কি সুন্দর আপনি আগে বলে সম্বোধন করছে। শুধু মিষ্টির ক্ষেত্রে নয়, রাজীব বরাবরই এমন, সবসময় সব পরিস্থিতি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে। যেই কাজ ঠান্ডা কথায় ভদ্রতা দিয়ে সমাধান করা যায়, সে কাজে জোর করা নিতান্তই বোকামি ছাড়া কিছুই নাই। মিষ্টি ফ্যাকাশে ঠোঁটে শুকনো হাসলো। আপনার মার্জিত ব্যবহার আমাকে অবাক করে অফিসার। একজন খুনিকে এত সম্মান দেখাতে দেখিনি কখনো। একটু ভুল বললেন মিসেস ওয়াহিদ। আপনি একজন খুনি হওয়ার আগে আপনি একজন মানুষ, আর একজন মানুষ জন্ম নিয়েই খুনি হয়ে যায় না। নিশ্চয়ই তার পিছনে সলিড কোনো কারণ থাকে। ইউ আর রাইট অফিসার। তো আপনার খুন হওয়ার কারণ? মিষ্টি এবার ঠোঁট প্রসারিত করে হাসলো। আপনি খুব ধুরন্ধর অফিসার। কি সুন্দর ঠান্ডা মাথায় আমার স্বীকারোক্তি আদায় করে নেওয়ার প্রচেষ্টা। রাজীব বিস্ময়ে কপাল কুঁচকাল। যতটা অবলা ভেবেছে এই মেয়ে ঠিক তার চেয়ে বেশি চতুর। মিষ্টি দম নিয়ে আবার বলল, স্বীকারোক্তির জন্য আমাকে কতদিনের রিমান্ডে দেওয়া হবে অফিসার? হঠাৎ এই প্রশ্নের কারণ?
যেই মেয়ে পাবলিক প্লেসে কাউকে জবাই করে দিতে পারে সে মেয়ের রিমান্ডে ভয় স্বীকারোক্তি দেবে বলে আপনার মনে হয়? তার মানে তুমি স্বীকারোক্তি দিবে না? হাসি পাচ্ছে আমার। খুন করার সময় ভাবলে না অথচ স্বীকারোক্তি দিতে তোমার এত প্রবলেম হচ্ছে? মিষ্টি ঠোঁট বাঁকিয়ে হাসলো। ঘন পল্লবে ঢাকা ফোলা চোখ, লাল নাকের ডগা আর খুশকু ওষ্ঠ জোড়ায় দুর্বোধ্য আকর্ষণীয় লাগছে মিষ্টিকে। এলোমেলো রেশমি কেশগুচ্ছ দমকা হাওয়ায় উড়ে এসে চোখ মুখের উপর দিয়ে দোল খাচ্ছে। রাজীব মহাচ্ছনের মতো খেই হারায় এমন অতুলনীয় রূপের রাজ্যে। মিষ্টি দুহাত ভাঁজ করে টেবিলের উপর রাখলো, তারপর রাজীবের দিকে ঝুঁকে গিয়ে বলল, আমি স্বীকারোক্তি দেব না, একবারও বলেছি। তবে চাইছেনটা কি আপনি? সংবাদ সম্মেলনের ব্যবস্থা করুন অফিসার, আমি লাইভে আমার স্বীকারোক্তি দিব। হোয়াট? কি বলছেন? ভেবেচিন্তে বলছেন তো? ইয়েস অফিসার, আমি সম্পূর্ণ ভেবেচিন্তে বলছি। পুরো দেশের মানুষের কাছে আমি একজন অপরাধী। সিঙ্গার আলভি ওয়াহিদের পুরো পরিবারকে আমি হত্যা করেছি। সেই হত্যার কারণ তাদের জানাটা জরুরি অফিসার। গোটা জেনারেশনকে আমার কিছু মেসেজ দেওয়ার আছে, অজ্ঞ জাতিকে জানানোর আছে অনেক কিছু। এই দেশে যেন আমার মতো দ্বিতীয় কোনো মিষ্টির জন্ম না হয় সেই ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। কোথায় যাবেন আপনি? হঠাৎ হঠাৎ অবুঝের মতো কথা বলেন কেন অফিসার? একটা নয়, দুটো নয়, 8টি খুনের আসামির যে খুব শীঘ্রই ফাঁসির হুকুম কার্যকর করা হবে। মিষ্টির জড়তাহীন দাপটীয় কণ্ঠস্বরে রাজীব বিস্মিত হয়। ভেবে পায় না এই মেয়ে এত মনে জোর পায় কি করে। কি সুন্দর নিঃসংকোচে নিজের ফাঁসির হুকুম নিজেই জারি করে দিল। এই মেয়ে মৃত্যুকেও ভয় পায় না, একদম ভয় পায় না। ঢাকার পথঘাটের অবস্থা সুবিধার নাই। খেপা জনতা বিক্ষোভে ফেটে যাচ্ছে। ব্যানার হাতে বের হয়েছে মিছিল। সবার খেপা কণ্ঠে একটাই স্লোগান, আলভি হত্যার বিচার চাই, খুনির ফাঁসি চাই। থানার সামনেও জড়ো হয়েছে হাজার হাজার লোকের বিক্ষোভ মিছিল। এরা সবই আলভির ফ্যান ফলোয়ার। আলভি হত্যার যথাযোগ্য সুবিচার পাইয়ে দিতেই তাদের অনশন। সেই একই বেনারসি সাজে গাড়ি থেকে নামলো সোমা। বৃষ্টির বিরুদ্ধে খেপা জনতাকে দেখে রুখ কেঁপে উঠল তার। বৃষ্টির বুঝি আর রক্ষা নেই, বাঁচানোর পথ বুঝি নিজের হাতেই বন্ধ করে দিয়েছে সে। সোমা দ্রুত পায়ে থানার ভেতরে প্রবেশ করলো। অফিসার সুমন কিছু ফর্মালিটি পূরণ করিয়ে সোমাকে দেখা করাতে নিয়ে গেলেন মিষ্টির সাথে। অন্ধকার কুঠুরিতে বসে আছে মিষ্টি, মুখে রা নেই, কণ্ঠে জোর নেই, শরীর ভর ছেড়ে দিচ্ছে বারবার। আলভিকে মনে পড়ছে খুব। আলভি নিশ্চয়ই তার মিষ্টিকে এভাবে পড়ে থাকতে দিত না। আলভি নিশ্চয়ই তাকে শক্ত করে আগলে রাখতো বুকের মধ্যখানটায়। কি করলো সে এটা? এই আত্মগ্লানি, এই আফসোস সে কি করে সারাবে? হৃদয় নিংড়ানো গভীর ক্ষততে কি করে প্রলেপ দিবে সে? নিজের হাতে নিজের মুখের প্রদীপ নিভিয়ে দিল। এতটা বোকা? অপর পাশ থেকে আলভি হেসে উঠল। বোকা? হ্যাঁ মিষ্টি, দিন শেষে তুই সত্যিই বোকা। তোকে খুব সহজে ঠকানো যায়। মিষ্টি চেঁচিয়ে ওঠে, নিজের দুহাতে অনবরত থাপ্পড় বসাতে থাকে গালে। আমি বোকা, আমি বোকা, আমি খুব বোকা আলভি। মিষ্টি। সোমা ঠান্ডা শীতল কণ্ঠ থামিয়ে দেয় মিষ্টির হাত। ছলছল চোখে পেছনে ফিরে তাকায়। সোমা নিশ্চুপ দাঁড়িয়ে আছে এক জায়গায়, কিন্তু মিষ্টি সে এক বিন্দু অপেক্ষা না করে দৌড়ে গিয়ে চাপড়ে ধরে সোমাকে। দুটো কঠিন হৃদয় কাঠিন্যতার স্পর্শ পেয়ে ঝংকার তুলে ভেঙে যায়। বেরিয়ে আসে ভেতরকার চাপা কান্না। ভারী হয় জেলখানার বন্ধ কোঠরির চার দেয়াল। সব শেষ হয়ে গেছে সোমা, তুই ঠিকই বলেছিলি। রাগের মাথায় নিজের জীবনটা আমি শুধু নরক বানাইনি, অভিশাপ বানিয়ে দিয়েছি। এটা তুই কি করলি মিষ্টি? নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো ভুল কেন করলি? মিষ্টি দু হাতে চোখের পানি মুছে নিল দ্রুত। একে আমি কাঁদছি কেন সোমা? কান্না আমার একদম শোভা পায় না। আলভি তো সব দেখছে বল, ও তো আমাকে হাসবে, বলবে মিষ্টি ছিচকে বিড়ালের মতো প্যাচ প্যাচ করে কাছে। এতই যখন ভালোবাসিস তবে মারলি কেন? ভালোবাসা বুঝিস তুই? ভালোবাসলে একটা মানুষের সব দোষ ভুলে থাকা যায়। মিষ্টি খামছে ধরলো নিজের চুল। আমি ভুল করেছি সোমা, খুব বড় ভুল করেছি। যে ভুল আমার গলায় বিষাক্ত ফলের মতো বেঁধে আছে। আমি মৃত্যু যন্ত্রণা চেয়েও বেশি তড়পাচ্ছি সোমা। এই যন্ত্রণা থেকে যে রেহাই নেই, কিছুতেই রেহাই নেই। তোমার শব্দ করে কেঁদে উঠলো আবার। নিজের ভালোবাসা খুইয়ে এতটা উন্মাদ হয়ে গেছিস, অথচ একবার ভাবলি না ওই নারীবাজ খারাপ চরিত্রহীন মানুষটা কিছু হয়ে গেলে সোমার কি হবে? মিষ্টি শান্ত হয়ে দাঁড়িয়ে গেল, বুড়ো গুটিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইলো সোমার দিকে। সোমা ভাঙা কণ্ঠে অনবরত বলছে, এই দেখ মিষ্টি, আমি লাল বেনারসি পরেছি, বউ সেজেছি তানজিল তালুকদারের জন্য। আজ তার আসার কথা ছিল, আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে এলো না। আমাকে একটি বার দেখতেও এলো না। সে কথা দিয়ে কথা রাখলো না। আমার কি দোষ বল? আমি তো তার মতো করে নিজেকে বিশেষভাবে সাজিয়েছি। আমি তো সে সকাল থেকে এই পর্যন্ত তার অপেক্ষায় বসেছিলাম, কিন্তু কিন্তু সে এলো না। তুই তো তাকে আসতেই দিলি না মিষ্টি। বেশ করেছিস তুই। খারাপ চরিত্রহীন লোকটা কম টর্চার করেনি আমাকে। আমারই যত দোষ। আমি না ভুল করে ওর
করা টর্চার গুলোকে ভালোবাসতে শুরু করেছিলাম, তোর ওপর একটু রাগলি মিষ্টি। তুই পাপিকে পাপের শাস্তি দিয়েছিস, বেশ করেছিস। এখন শুধু আমার প্রার্থনা মানুষটা যেন পরের জন্মে তার সমস্ত পাপ ধুয়ে মুছে আমার হয়ে আসে, একান্তই আমার হয়ে আসে। তুই চিন্তা করিস না, একদমই চিন্তা করিস না। আমি উকিল নিয়ে এসেছি, তোকে ছাড়ানোর সর্বোচ্চ ব্যবস্থা আমি করছি। তানজিলের কি হয়েছে সুমা? মিষ্টির প্রশ্নবোধক বাক্যে সুমা থমথমে হয়ে গেল। তুই কি আমার সাথে মজা করছিস? বিলিভ মি সুমা, তুই কষ্ট পাবি এমন কোনো কাজ আমি করিনি। তবে যে পুলিশ তানজিলের ডেড বডি পেল। কিন্তু আমি কিছু করিনি, বিশ্বাস করিস তো আমাকে। সুমা চিন্তায় পড়ে গেল, যদি মিষ্টি এমন কাজ না করে থাকে তবে তানজিলকে একেবারে জানে মেরে ফেলার মতো শত্রু কে আছে। সবকিছুই যেন জট পাকিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই কনস্টেবল ডাক ছুড়ল, দেখা করার সময় শেষ। সুমার কিছু বলার সুযোগ পেল না, যাওয়ার আগে মিষ্টিকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলল, বিশ্বাস করি মিষ্টি, খুব বিশ্বাস করি তোকে। 3 দিন কাস্টডিতে থাকার পর অনেক কাঠখড় পুড়িয়ে উপর মহল থেকে সংবাদ সম্মেলনের অর্ডার কার্যকরী ব্যবস্থা করলো রাজীব। আজ সকাল 10 ঘটিকায় মিষ্টি লাইভে আসবে। এই খবর শোরগোল ফেলে দিল দেশে। একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছে বলা যায়। আমি মিসেস ওয়াহিদ, আলভি ওয়াহিদের স্ত্রী হওয়ার আগে আমার একটা পরিচয় ছিল, মাদিহা রহমান মিষ্টি। বাবা মায়ের বড় আদরের সন্তান আমি। খুব যত্ন করে বড় করেছিল আমায়। সবার আদরে বাদর হয়ে গিয়েছিলাম প্রায়। দস্যি মনে যা আসতো তাই করে ফেলতাম। এমনই একদিন দেখা হয়ে যায় আলভি ওয়াহিদের সাথে। এই যে আপনাদের কাছে আলভি ওয়াহিদ একজন স্মার্ট জেন্টলম্যান, ঠিক তেমন আমার কাছে আলভি ওয়াহিদ ছিল হাবাগোবা একটা ছেলে। আমরা 5 বান্ধবী ছিলাম, লিজা, মিম, মারিয়া, সুস্মি আর আমি। একে অপরের প্রাণ ছিলাম, ব্লুর মতো ছিপকে ছিলাম আমরা। কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যেতে শুরু করলো সুস্মির মৃত্যু দিয়ে। আলভির ভাই আবির ওয়াহিদ প্রেমের জালে ফাঁসিয়ে আমার সুস্মিকে রেপ করলো। সেদিন থেকেই শুরু হয় একের পর এক অপরাধ। ছলনা করে প্রাপ্ত বয়স্ক না হতেই লিজাকে বিয়ে করে নেয় আবির ওয়াহিদ। ব্যাপারটা বিবাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলতো, কিন্তু না, জানোয়ারগুলো লিজাকে দিয়ে শুরু করলো দেহ ব্যবসা। কিন্তু আবির ওয়াহিদের নজরে ছিলাম আমি। আমার সর্বনাশ করার জন্য যখন উঠে পড়ে লাগলো তখন ঢাল হয়ে দাঁড়ালো আলভি, অথচ এমন ঢালের আমার প্রয়োজন ছিল না। আলভি আমাকে বাঁচানোর জন্য নিজের হাতে খুন করলো মারিয়াকে। কি এক জঘন্য খেলায় মেতে উঠেছিল সবাই, ভাবতেই শরীর রিড়ি করে ওঠে। এখানেই শেষ নয়, মারিয়াকে খুন করার পর আলভি পাড়ি জমায় বিদেশ, আর এদিকে আলভির বাপ ভাই আমার আর মিমের পেছনে পড়ে যায়। এক অন্ধকার রাতে নিজের জীবন বাঁচাতে আমরা পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। আমার চোখের সামনে এক পুলিশ অফিসার আমার বাবা মাকে কুপিয়ে হত্যা করে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! আমি সেই দৃশ্য সামলে উঠতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি জীবনের 5টি বছর। আমি এখনো খুঁজে বেড়াই, জানেন, সেই 5টা বছর আমি এখনো খুঁজি। একটা সুন্দর জীবন যদি এমন করে শেষ হয়ে যায় কেমন লাগবে তখন? পরিপূর্ণ জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষগুলোকে যদি একের পর এক চোখের সামনে নির্মমভাবে খুন হতে দেখেন, তবে সহ্য করতে পারবেন? কলম ধরা হাতে বুঝি আপনা আপনি অস্ত্র ওঠে। জীবনের সব হারিয়ে যখন আমি নিঃস্ব, তখন চোখের সামনে দেখলাম ছাদ থেকে লাফিয়ে পড়া সুস্মির তাজা রক্ত। যখন চোখের সামনে দেখলাম ওই জানোয়ার আমার আব্বুর 2টা হাত কেটে নিয়েছে। যখন চোখের সামনে দেখলাম আমার আম্মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ঠিক তখন থেকেই মস্তিষ্কে একটা কথা ভালোভাবে গেঁথে দিলাম, কাউকে ছাড়া যাবে না, কাউকে না। এই কলম ধরে গান কবিতা লেখা হাত সেদিন থেকেই হয়ে উঠল খুনি হাত। ডুকরে কেঁদে উঠল মিষ্টি। হরিণী চোখের কাঠিন্যতা মুহূর্তে উবে গেল। 2 চোখ ভরে দেখা দিল অসত্য। তার গোঙানির রিনরিনের শব্দ যেন কোনো গানের সুর। এমন মায়াবতী মেঘকণার চোখে মুখে আজ মেঘের ঘনাঘটা। এতদিনে জমানো যন্ত্রণা বুঝে আজ মুক্তির পালা। 2 সেকেন্ডের জন্য নরম না হওয়া মেয়েটা আচ্ছা যাচ্ছে, চিৎকার করে বের করে দিচ্ছে গুমোট যন্ত্রণা। মিষ্টির সামনে চেঁচিয়ে কান্না করছে, অসহায় ভেজা কণ্ঠ মিলন ঘটাচ্ছে থেমে থেমে। আমি না খুনি হতে চাইনি, জানেন, আমি আমার বাবার আদর্শ হতে চেয়েছি। ওরা আমার সব স্বপ্ন কেড়ে নিয়ে আবার নিঃস্ব বানিয়ে দিল। সেই ছোট্ট থেকে আলভিকে নিয়েছিল কত জল্পনা কল্পনা, ছোট সংসার বাঁধার স্বপ্ন, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। স্বপ্নের পুরুষটাই ভেঙে দিল। ঠিক পদ্ম নদীর কিনারের মতো ভাঙা গেল আমার বুকের কিনার। জোয়ারের পানির সাথে ভাইসা গেল কিশোরীর মনের আহ্লাদ। মিষ্টি আবারও চেঁচিয়ে উঠল, আমারও তো আপনাগো মতন একটা সুন্দর জীবন প্রাপ্য ছিল। আমারও তো আপনাগো মতন একটা সুন্দর ভবিষ্যৎ বানানোর কথা ছিল। এক মুঠা ভেজা কাদার মতো আমার স্বপ্নগুলোর কেন যেন বান্ধিয়া রাখতে পারলাম না।
কেন শুকনা বালির মতো উইরা গেল আমার স্বপ্নগুলো? কেন ধৈরা রাখতে পারলাম না আমার ভালোবাসার মানুষটারে? ঘর বাঁধার স্বপ্ন দেখাও কেন ঘর বাঁধন হইল না আমার? টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা প্রত্যেকটা মানুষের চোখে জল। একটি খুনির আর্তনাদেও কারো মায়া হয় বুঝি, একটি খুনির যন্ত্রণায়ও বুঝি কেউ কাতর হয়। এই যে সারা দেশের মানুষ কাঁদছে, মিষ্টির আর্তনাদের সবাই সমানভাবে কাঁদছে। এজন্য কারো জীবনই নয়, কোনো সিনেমার কাহিনী শুনলো সবাই। একটু আগেও ফাঁসি চাই বলা খেপা জনতাও বাক হারিয়েছে, কণ্ঠ যেন অচল হয়ে গিয়েছে তাদের। স্ক্রিনের বড় পর্দায় সবার উৎসুক দৃষ্টি গুমড়ে গুমড়ে কেঁদে ওঠা মিষ্টিতেই নিবদ্ধ। মিষ্টি শান্ত হলো, দুহাতের পিঠ দিয়ে মুছে নিল অশ্রুধারা, কান্না গিলে নিয়ে নিঃশ্বাস ছাড়ল বিশুদ্ধ খোলা বাতাসে। ভেজা গলার টোন পাল্টে দিয়ে দাপটীয় গলায় বলল, শোনো স্কুল পড়ুয়া মেয়েরা, এই সময়টা সাবধান, খুব সাবধান। এই সময়টা ভুল করার সময়। একবার যদি ভুল করে ফেলো তবে জীবন দিয়েও এর খেসারত দিতে পারবে না। শোনো মেয়েরা, এই বয়সে ভালোবাসা বলতে তোমরা কি বোঝো? যদি ভালোবাসায় গা ভাসানোর ইচ্ছে জাগে তবে আমার দিকে তাকাও। ভালোবাসার মতো ভুল করে আমি এখন সেই ভালোবাসার খুনি। এই বয়সটাতে ভালোবাসা মানে কি জানো? সুস্মির মৃত্যু, নিজের ইজ্জত হারিয়ে তড়পিয়ে মরেছে মেয়েটা। একবার সুস্মি আর মারিয়ার জায়গায় নিজেকে বসিয়ে ভাবো। এক ভয়ঙ্কর অনুভূতির সাথে পরিচয় হবে নতুন করে। যুগ পাল্টেছে, অথচ তোমরা মেয়েরা বোকাই রয়ে গেলে। বর্তমান সমাজে অহরহ ঘটছে আত্মহত্যার মতো মহাপাপ, অথচ কয়জন খবর নিয়েছে সেই আত্মহত্যার পেছনে আসল কারণ কি? অধিকাংশ ছেলে মেয়ের প্রেমের প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে। বলি, তোমাদের জীবনের কি দাম নেই? কোনো সিদ্ধান্ত নেয়ার আগে একবার কি ভাবতে ইচ্ছে করে না তোমার বাবা মায়ের কথা? প্রেমে পড়ার মতো ভুল এই বয়সে করো না মেয়ে। দুদিনের ভালোবাসার জন্য সারা জীবনের কলঙ্ক লেগে যাবে। তোমার জীবনের একমাত্র পুরুষ তোমার বাবা ছাড়া তুমি কোনো পুরুষের নিকট নিরাপদ নয়। যাকে তুমি প্রেমিক বলে অন্তরাত্মা দিয়ে ভালোবাসবে, কে বলবে কোনো একদিন সেই প্রেমিক তোমার আত্মাটাই শরীর থেকে টেনে বের করে ফেলবে? আমি আবারও বলছি মেয়েরা, বয়সের দিকে তাকাও। কিশোরী শরীরের প্রতি থাকে সবার ঝোঁক। প্রেমিক বাজে ইঙ্গিত দিচ্ছে মনে হলে অ্যাভয়েড করবে। মনে রাখবে, সে বাজে ইঙ্গিত দিচ্ছে মানে সে তোমাকে নয়, তোমার শরীর চায়। সচেতন হও। ভালোবাসা হারালে আবার পাবে, কিন্তু ইজ্জত হারালে দ্বিতীয়বার ফিরে পাবার কোনো চান্স নেই। খবরদার, এই দেশে যেন আমার মতো কোনো আর মিষ্টি তৈরি না হয়, আর কোনো মিষ্টির জীবন যেন নষ্ট না হয়, আর কোনো সুস্মি যেন আত্মহত্যা না করে, আর কোনো লিজাকে যেন কারো বিছানায় যেতে না হয়, আর কোনো মারিয়া যেন ইজ্জত না হারায়, আর কোনো মিমের ঠিকানা যেন পতিতালয়ে চিলে কোঠায় না হয়। খবরদার, আর কোনো বাবা মা যেন নির্মম হত্যাকাণ্ডের শিকার না হয়। শুনুন বাচ্চাদের মায়েরা, ছোট বাচ্চাদের ব্যাড টাচ সম্পর্কে শেখান, প্রশিক্ষণ দিন নিজেকে সুরক্ষিত রাখার। মনে রাখবেন, দেশের পুলিশ প্রশাসন সবসময় আপনার পাশে থাকবে না। ক্ষতি হয়ে যাওয়ার পর তাদের খবর দিয়ে কি লাভ বলেন? তার আগে নিজে সচেতন হন, নিজেকে নিজে সুরক্ষিত রাখার সর্বোচ্চ চেষ্টাও চালান। একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, হতে পারে নারী কোমল প্রাণ, কিন্তু নারীর মধ্যেই রয়েছে সুপ্ত শক্তি, মনের জোর, যেই জোরের কাছে সমস্ত শক্তি হার মানতে বাধ্য। আন্দোলনের রূপ পাল্টালো, এবার পাল্টালো স্লোগানের সুর। যেই মানুষগুলো আলভি হত্যার বিচার চায় বলে তীব্র আন্দোলনে নেমেছিল রাজপথে, তারাও যেন অনুতপ্ত। তাদের হৃদয় যেন মোমের মতো গলে গেল মায়াবী কন্যার মর্মাহত জীবন বৃত্তান্ত শুনে। প্রতিবাদী বিক্ষিপ্ত কণ্ঠে এখন একটাই দাবি, মুক্তি চাই, মুক্তি চাই, মিষ্টির মুক্তি চাই। মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। শুধু সংখ্যাগরিষ্ঠ কিছু মানুষ নয়, সারা দেশের আনাচে কানাচে সকল মানুষ পথে নেমেছে মিষ্টির মুক্তির দাবি নিয়ে। এই আন্দোলন এখন কোনো সাধারণ আন্দোলন নয়, এটি এখন সারা দেশের সর্বত্র একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। দেশের পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। অফিসার পুরোপুরি হতবিহ্বল। সংবাদ সম্মেলনের পর জনগণ যে এভাবে পোল্টি নিয়ে নিবে মাথায় আসেনি একদম। পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে, কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। অফিসার সুমন পরিস্থিতি সামাল দিতে ফোর্স বের করেছে রীতিমতো, অথচ গণপিটুনি খেয়ে এখন সে হসপিটালে। অফিসার রাজীব বুদ্ধিমান লোক, সেজন্যই রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেয় না, কারণ সে জানে জনগণকে খেপানো মানে নিজের বিপদ নিজে ডেকে আনে। আন্দোলন থেমে নেই, যতক্ষণ না মিষ্টিকে মুক্তি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। হরতাল, অবরোধ, মিছিল, সমাবেশ সব মিলিয়ে মহামারীর মতো বিশৃঙ্খলা দেখা দিয়েছে শহর জুড়ে। ছোট্ট একটা মামলার সমাধান এখন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কাজে রূপান্তর হয়েছে। চুনোপুটি এক মেয়ের জন্য সে কিনা প্রধানমন্ত্রীকেও রীতিমতো পেরেশানি পোহাতে হচ্ছে। অবশেষে জনগণের তোপের মুখে পড়ে সংবাদ সম্মেলনে বসে নিজের সিদ্ধান্ত জানালো স্বয়ং প্রধানমন্ত্রী। দেখুন, আপনারা শান্ত হন, ভুলে যাবেন না আপনারা যার মুক্তির দাবিতে
বিক্ষোভ করছেন সে একজন অপরাধী, একজন খুনের আসামি। তার খুনি হওয়ার পেছনে যতই কারণ থাকুক সে নিজের হাতে আইন তুলে নিয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য বিচার করা বাংলাদেশ আদালতের নীতির মধ্যে পড়ে। তবে সবার কথা বিবেচনা করে বাংলাদেশ বিচার বিভাগীয় আইন অনুযায়ী আদালত মাদিয়া রহমান মিষ্টির শাস্তি কমিয়ে তার সময়কাল 2 বছর কারাদণ্ড ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক 2 বছর একটি লম্বা সময়ের পর খোলা আকাশের নিচ দাঁড়িয়ে আছে মিষ্টি। চোখ মুখে মুক্তির উল্লাসে ছিটে ফোটাও নেই। থানার সামনে কত মানুষের ভিড় বাংলার বাঘিনীকে দেখার জন্য, অথচ মিষ্টি প্রাণহীন জড়বস্তুর মতো আকাশের দিকে তাকিয়ে আছে। মায়াবী চোখে আজ কোনো হিংস্রতার জায়গা নেই। দীঘল কালো ভারী পল্লবের প্রতিটি পাপড়ির ভাঁজে কেবল শূন্যতা আর শূন্যতা।